হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমরা বাংলার আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, বাংলা ব্যাকরণ। একেবারে প্র্যাকটিক্যাল ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাই অবশ্যই খাতা পেন সঙ্গে রাখবে। এবং এই যে টপিকটা, এটা কিন্তু নেট সেটের পাশাপাশি ডাব্লিউবিপিএসসি এবং এসএলএসসি সব ক্ষেত্রেই খুব উপযোগী। এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, পিএসসি আজকে তাদের অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে যে আগামী 14ই সেপ্টেম্বর তাদের বাংলা মাধ্যমের স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে এবং 20শে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20 তারিখ তারা ইংরেজি মাধ্যমের যে স্কুলগুলো সেখানকার শিক্ষক রিক্রুটমেন্টের যে লিখিত পরীক্ষা সেটা হতে চলেছে। ঠিক আছে, সো সেটাকে লক্ষ্য রেখে বিএসএসিআই কিন্তু একটি ব্যাচ ইতিমধ্যে ওপেন করেছিল, সেই ব্যাচ সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় ব্যাচেরও প্রায় অর্ধেকের বেশি সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচের ক্লাস আগামী 22 তারিখ থেকে শুরু হবে। দেখতে দেখতে আমাদের ক্লাসে প্রায় 250 জন। প্রত্যেককে আরো একবার বিএসএসিআই এর অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাই। যে কথাটা বলছিলাম, অনেকে বলে বাংলার ছাত্রছাত্রীরা নাকি পড়তে ভুলে গেছে, লড়তে ভুলে গেছে। আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমি আজও বিশ্বাস করি বাংলা ছাত্রছাত্রীরা পড়তে পারে, লড়তে পারে, নিজের জীবন গড়তে পারে। সেজন্যই তো এক ডাকে এক ক্লাসে অনলাইনে একসঙ্গে 250 জন ছাত্রছাত্রী আজ বাংলা পড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আসলে তারা স্বপ্ন দেখেছে, তারা জানে কিভাবে স্বপ্ন সত্যি করতে হয়। আর সেই লক্ষ্যে তোমাদের সেই সাফল্যের জয়যাত্রায় পথ দেখাতে বিএসএসিআই এবং আজকের আলোচনায় সৌমিক স্যার। পাশাপাশি যারা নেট সেট দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের নেট সেটের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে। অলরেডি একটা ক্লাস হয়েছে। যারা মনে করছো বিএসএসিআই এর হাত ধরে নেট সেট তোমরা প্রথমবারেই সফলতা অর্জন করবে, অবশ্যই আমরা হাত বাড়িয়েই আছি, একটা ফোন কলের অপেক্ষায়। এখন তোমরা আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি কিন্তু ভর্তি হতে পারো বিএসএসিআই এর যে কোনো কোর্সে। কারণ অনেকেই আমাকে প্রচুর ফোন করছে। যেমন আমি যদি এখনই দেখি 24টা মিস কল লাস্ট 15 মিনিটে, 24টা মিস কল, 24। ঠিক আছে, তো অনেকেই তোমরা দেখবে ফোন বারবার বিজি থাকে, পাও না। সে কারণেই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে এনরোলমেন্টের একটা সুযোগ এনেছি। তো তোমরা সেখান থেকেও করে নিতে পারো, bssci.in আমাদের ওয়েবসাইট। আর দেরি করবো না, দেখতে দেখতে 162 সংখ্যাটা বাড়ছে, ভালো লাগছে। আশা করি স্যারেরও খুব ভালো লাগছে। ঠিক আছে, তো আমি স্যারকে অনুরোধ করব আজকের ক্লাস শুরু করার জন্য। স্যার। থ্যাংক ইউ স্যার। যতজন রয়েছে সকল স্টুডেন্টকে তাদের এই আগ্রহ, উদ্দীপনা, তাদের এই সময়, সকলকে অত্যন্ত আমার আন্তরিক কৃতজ্ঞতা। তোমাদের সকলকে প্রথমে শুরুতেই ধন্যবাদ জানাই। সকলকে শুভ সন্ধ্যা। আশা করি আমার আওয়াজ তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং স্ক্রিনও সঠিকভাবে দেখতে পাচ্ছ। আজকে আমরা সরাসরি বাংলা ব্যাকরণের যে টপিক নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে সমাস। প্রথমেই এই যে সমাস আমরা পড়ব, সেটা পড়তে গিয়ে সমাস কি সেই বিষয়ে আমরা একটু জানব। আমরা জানি যে মুখ দিয়ে যখন আমরা কোনো কিছু আওয়াজ করি সেটা হচ্ছে ধ্বনি, এবং ধ্বনিকেই লিখে ফেললে সেটাই হয়ে যায় বর্ণ। যেমন এই যে মুখে আমি বলছি অ, আ, হ্রস্বই, দীর্ঘই, ক, খ, এগুলো সকলই ধ্বনি। এগুলিকেই যখন আমি খাতায় লেখার রূপ দিয়ে দিচ্ছি সেটাই হয়ে যাচ্ছে বর্ণ। বর্ণেরা পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাই হয়ে যায় শব্দ। যেমন ব আর হ্রস্বই মিলে বই, এটা শব্দ। এবার প্রশ্ন, শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? এই যে আমি বাড়ি আছি আর আমি বাড়িতে আছি, এর মধ্যে বাড়িতে এটি কিন্তু পদ। এবার প্রশ্ন, তাহলে স্যার এর মধ্যে শব্দ কোনটা? শব্দ বাড়ি। তাহলে শব্দকে পদে পরিণত করতে গেলে আমাদের যেটা করতে হয়, কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করতে হয়, যেটাকে আমরা বিভক্তি বলি। তাই শব্দে যখন বিভক্তি যোগ হয় তখনই সেটা পদ হয়ে যায়। এবার সাথে সাথে একটা প্রশ্ন,
কেন স্যার বিভক্তি যোগ করব? বিভক্তি না যোগ করলেও তো হয়। না, যোগ এই কারণে করব যাতে প্রত্যেকটা শব্দের সাথে প্রত্যেকটা শব্দের একটা সম্বন্ধ স্থাপন হয়। এই যে আমি বাড়িতে আছি, এই আমি, তারপর বাড়ি, এই যে আছি, প্রত্যেকটা শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন হলো এই বাড়িতের মধ্যে। এই যে তে বিভক্তি যোগ হলো বাড়ির সাথে, তাই এই যে পদ গঠিত হলো, দেখো এই যে সমাস বোঝাতে গিয়ে ধ্বনি, বর্ণ, শব্দ, পদ সবগুলো একবার তোমাদেরকে রিকল করিয়ে দিলাম, স্মরণ করিয়ে দিলাম, যাতে করে আমাদের কোনো শেখাই যাতে অসম্পূর্ণ না হয়। যখন দুই বা ততোধিক পদের মিলন হয় তাকে সমাস বলে। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা একটু বোঝবার চেষ্টা করি। এই যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, নীল যে আকাশ, নীলাকাশ। তাহলে এই যে নীল, এই যে আকাশ, এগুলি তো সব পদ। এই পদগুলির মধ্যে মিলন হলো, মিলন হয়ে একটা নতুন শব্দ এলো, নীলাকাশ। তাহলে এই যে পদে পদে যে মিলন, সেটাই কিন্তু নীলাকাশ। এবার প্রশ্ন, সমাসবদ্ধ পদ, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য, এগুলো তো সমাসে আমরা জেনেছি। এগুলো কি? এই যে সমাসবদ্ধ পদ, অর্থাৎ আমি যখন পদে পদে মিলন ঘটালাম, ঘটিয়ে যে নতুন পদটি গঠিত হলো, সেটি হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এই যে নীল যে আকাশ, সেখান থেকে এলো নীলাকাশ, তাই নীলাকাশটি হলো সমাসবদ্ধ পদ। এবার প্রশ্ন, তাহলে সমস্যমান পদ কি? ওই যে 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 পদগুলির দ্বারা সমাসবদ্ধ পদ ওই নীলাকাশটা গঠিত হলো, সেই পদগুলিকেই সমস্যমান পদ বলে। তাহলে নীলাকাশ, এই সমাসবদ্ধ পদটা গঠিত হয়েছিল কিসে, কোন কোন শব্দের দ্বারা বা কোন কোন পদের দ্বারা? না, নীল আর আকাশ। তাহলে নীল বা আকাশ এগুলি হলো সমস্যমান পদ। এবার এই সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি আগে থাকে তাকে বলে পূর্বপদ, আর যে পদটি পরে থাকে তাকে বলে পরপদ বা উত্তরপদ। যেমন নীল আগে রয়েছে, তাহলে এটা পূর্বপদ, আর আকাশ পরে রয়েছে, তাহলে এটা পরপদ বা উত্তরপদ। এবার প্রশ্ন, স্যার সবই তো বুঝলাম, তা ব্যাসবাক্যটা কি? সমাসে তো দেখেছি ব্যাসবাক্য থাকে। ব্যাসবাক্য হচ্ছে যে বাক্যের দ্বারা ওই যে নতুন যে সমাসবদ্ধ পদটা গঠিত হয়েছিল, তার যে অর্থটা বিশ্লেষণ করা হয়, তাকেই বলে ব্যাসবাক্য। যেমন ওই যে নীলাকাশ, নীলাকাশ বলতে কি? না, নীল যে আকাশ। তাহলে এই নীলাকাশ পদটির অর্থ বিশ্লেষণ করছে ওই নীল যে আকাশ, এই বাক্যটি। তাই এটি হলো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। এবার আমরা সমাসের যে বিভিন্ন রকম ভাগগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। তোমাদের যার যাবতীয় যা যা প্রশ্ন থাকছে সেগুলো তোমরা ইতিমধ্যে নোট করে রাখো খাতার মধ্যে। ক্লাস শেষে এক এক করে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বন্দ্ব সমাস কাকে বলছে? দুই বা ততোধিক পদের যখন সমাস হয় এবং প্রত্যেকটি পদের অর্থ এখানে কিন্তু একটু গুরুত্ব পায়, তাকেই দ্বন্দ্ব সমাস বলে। ব্যাপারটা উদাহরণ দিয়ে বুঝি। সকলকে বলে রাখি, ব্যাকরণের ক্ষেত্রে, বিশেষত বাংলা ব্যাকরণের ক্ষেত্রে উদাহরণ সহযোগে যদি আমরা সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করি, আমি মুখস্থ করার কথা বলছি না, কারণ ব্যাকরণ মুখস্থ করার জিনিসই নয়। আমরা ছোটবেলায় করেছি, কিন্তু এখন এই পরিণত বয়সে এসে আমরা মুখস্থটা আর করবো না, বোঝবার চেষ্টা করব। একটু যদি সংজ্ঞা ধরে আমরা উদাহরণ ধরে যদি সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করি, খুব সুন্দর মনে থাকবে। এই যে রাম রহিম, দেখো এই যে নতুন যে শব্দ রাম রহিম, তাতে কিন্তু দুটি শব্দ রাম এবং রহিম বা দুটি পদ রাম ও রহিম উভয়ের অর্থই কিন্তু গুরুত্ব পেয়েছে। একইভাবে গুরু শিষ্যতে গুরু ও শিষ্য। এবার প্রশ্ন, দ্বিগু সমাস কাকে বলে? আমরা তো দ্বন্দ্ব সমাস জানলাম, তাহলে দ্বিগু সমাস কাকে বলে? যে দুই বা ততোধিক পদে সমাস হয়। হ্যাঁ, সমাসের সংজ্ঞায় তো আমরা পড়েছি দুই বা ততোধিক পদের সমাস হয়, কিন্তু দ্বিগু সমাসের ক্ষেত্রে কি হবে? পূর্বপদটি সংখ্যাবাচক হবে, অর্থাৎ কোনো না কোনো সংখ্যাকে বোঝাবে, আর পরপদ সেটা বিশেষ্য হবে।
আর নতুন যে সমাসবদ্ধ পদটা সৃষ্টি হয় সেটা কোনো কিছুর সমষ্টি বা সমাহারকে বোঝাবে। এবার একটু উদাহরণ দিয়ে বুঝি। এই যে পঞ্চবটের সমাহার পঞ্চবটি, ভালো কথা। এই যে পূর্বপদ এখানে কে? পঞ্চ, পরপদ বট। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক, পঞ্চ মানে 5, আর পরপদ বট বিশেষ্য। এবং এই যে পঞ্চবটের সমাহার পঞ্চবটি, তাহলে এই যে সমাসবদ্ধ পদ পঞ্চবটি, এটা কিসের সমষ্টিকে বোঝাচ্ছে? না 5টা বটের সমষ্টিকে বোঝাচ্ছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমাদের উদাহরণ মিলে যাচ্ছে। পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য, এবং সমাসবদ্ধ পদটা কোনো কিছুর সমাহার বা সমষ্টিকে বোঝাচ্ছে। একইভাবে ত্রিভুবনের সমাহার ত্রিভুবন। ত্রি মানে 3, পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ ভুবন মানে পৃথিবী, সেটা বিশেষ্য, এবং ত্রিভুবন মানে 3টি ভুবনের সমষ্টি। ঠিক একইভাবে আমরা যদি এবার তৎপুরুষ সমাসের দিকে নজর রাখি, একটু সংজ্ঞাটা পড়ি, তারপরে উদাহরণ ধরে ধরে বিশ্লেষণ করব। যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এখানে পরু হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। তৎপুরুষ, তৎপুরুষ সমাস বলে। এবার একটু ব্যাপারটা বুঝি। পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়, আগে এইটুকুনি বুঝি। এখানে দেখতে পাচ্ছি বিস্ময়কে আপন্ন, বিস্ময়াপন্ন। তাহলে এই যে কে বিভক্তি আছে সেটা দেখো নতুন যে সমাসবদ্ধ পদ বিস্ময়াপন্ন তাতে কিন্তু আর থাকলো না, অর্থাৎ বিভক্তিটা লোপ পেল। এবং পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হয়। এই যে বিস্ময়াপন্ন অর্থাৎ বিস্ময়কে গ্রহণ করছে, তাহলে এই যে আপন্ন অর্থাৎ গ্রহণ করাটা, সেটাই কিন্তু এখানে প্রধান রূপে গুরুত্ব পাচ্ছে। তাহলে সমাসবদ্ধ পদে পরপদের অর্থাৎ এখানে যে আপন্ন যে পরপদ সেটা বেশি করে গুরুত্ব পাচ্ছে, এবং পূর্বপদের যে বিভক্তি কে সেটা কিন্তু লোপ পাচ্ছে। আরেকটা উদাহরণ দেখি। এই যে শ্রী দ্বারা যুক্ত শ্রীযুক্ত, তাহলে দেখো পূর্বপদ শ্রী এর সাথে যে অনুসর্গ রয়েছে দ্বারা, সেটা কিন্তু নতুন সমাসবদ্ধ পদ শ্রীযুক্ততে আর থাকলো না, এবং যুক্ত পরপদটা সেটাই কিন্তু নতুন সমাসবদ্ধ পদ শ্রীযুক্ততে বেশি কিন্তু গুরুত্ব পেল। তাহলে একদম সংজ্ঞা অনুযায়ী আমাদের উদাহরণটা মিলে গেল। এইবার আমরা দেখব উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, যেখানে গিয়ে আমাদের একটু বিশদে আলোচনা করবার প্রয়োজন রয়েছে। কারণ এখানে কৃদন্ত পদের ব্যাপার আছে, উপপদের ব্যাপার আছে, এবং সেই আলোচনাও আজকে করব। এবং অনেক বেশি স্টুডেন্টের ক্ষেত্রে এই জায়গাগুলো একটুখানি অসুবিধা হয়। আশা করি আজকের ক্লাসের পর সেই অসুবিধাটা থাকবে না। আগে সংজ্ঞাটা পড়ি। যে তৎপুরুষ সমাসে উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আমি তো মুখস্থ করতে বারণ করেছি, তাহলে তো এখানে এইভাবে মুখস্থ করলে হবে না, আমাকে এখানে বুঝতে হবে উপপদ কি, কৃদন্ত পদ কি। একটু ছোট করে লেখা আছে যে কৃত প্রত্যয়ান্ত পদের পূর্বপদকে উপপদ বলে। এবার ব্যাপারটা ভেঙে না বোঝালে তো ঠিক বোঝানো যাবে না, আমরা অবশ্যই এটাই আসব। কিন্তু তার আগে তৎপুরুষ সমাসের অন্য যে সকল আছে ভাগগুলো, সেগুলো একটু জেনে নেব। উপপদ তৎপুরুষ সমাসটা নিয়ে শেষের দিকে আরো বিশদে আলোচনা করবে। এখন সামান্য কিছু বলে রাখছি এবং তোমাদেরকে কথা দিয়ে রাখছি শেষ এই ব্যাপারে কৃদন্ত পদ উপপদ এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব। জাস্ট দু একটা উদাহরণ দিয়ে রাখি। এই যে গৃহে থাকে যে গৃহস্থ, জলে চরে যে জলচর, কুম্ভ করে যে, এটা কুত্ত হয়ে গেছে, এটা হবে কুম্ভ, কয় রস্য ময় ভয়। কুম্ভ করে যে কুম্ভকার, কুম্ভ মানে কলসি আর কি। এবার দু একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ আমরা সমাস চিহ্নিতকরণের ক্ষেত্রেও দু একটা টিপস দেব। সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ চেনা যায় শেষে সাধারণত যে থাকে। দেখো এখানে গৃহে থাকে যে গৃহস্থ, জলে চরে যে জলচর, কুম্ভ করে যে কুম্ভকার, প্রত্যেকটার শেষে যে রয়েছে। কিন্তু এটা কিন্তু নিয়ম নয়, এটা জাস্ট একটা শর্টকাট টিপস। অলুক তৎপুরুষ সমাস কাকে বলে? অলুক অর্থাৎ লোপ পায় না যে, সেই অলুক বা অলোপ।
যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না কিন্তু অন্য বিভক্তি চিহ্নে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ এক বিভক্তি থেকে অন্য বিভক্তিতে রূপান্তরিত হতে পারে কিন্তু বিভক্তিটা থাকবে, লোপ পাবে না, সেটাই হচ্ছে অলুক বা অলোপ তৎপুরুষ সমাস। যেমন তেল দ্বারা ভাজা, তেলে ভাজা, এখানে দ্বারা অনুসর্গটা দেখো তেলে, এতে পরিণত হয়ে গেল, এ বিভক্তিতে। একইভাবে রোদ দ্বারা পোড়া, রোদে পোড়া, এখানেও দ্বারা অনুসর্গ এ বিভক্তিতে পরিণত হয়ে গেল, অর্থাৎ লোপ পেল না, শুধু রূপান্তরিত হলো। এবার আসি নঙর্থক তৎপুরুষ সমাস কাকে বলে। নঙর্থক শব্দটা দেখেই বুঝতে পারছো, অর্থাৎ একটা নেগেটিভ ওয়ার্ড বা নাবাচক কোনো শব্দ থাকবে। এবার তোমাদেরকে বলে রাখি যে এই নঙর্থক ব্যাপারটা তোমরা বহুব্রীহি সমাসের ক্ষেত্রেও পাবে। তাহলে স্যার দু জায়গায় পেলে কি করে চিনব? হ্যাঁ, সেই টিপস, শর্টকাট টিপসটাও বলে রাখছি। নঙর্থক তৎপুরুষে যে নেগেটিভ ওয়ার্ড বা নাবাচক শব্দটা পাবে সেটা হবে নয়, আর বহুব্রীহি সমাসে যে নেগেটিভ ওয়ার্ড বা নাবাচক শব্দটা পাবে সেটা নাই, এবং শেষে যাহার থাকবে সাধারণত। তাহলে নঙর্থক তৎপুরুষ সমাসে আমরা দেখো পূর্বপদটি নঙর্থক শব্দ, ওই যে নয় অভিজ্ঞ, অভিজ্ঞ, নয় অভিজ্ঞ, অনভিজ্ঞ, দেখো পূর্বপদ নয় একটা নাবাচক শব্দ, নঙর্থক শব্দ। একইভাবে নয় সৎ, অসৎ, নয় উত্তীর্ণ, অনুত্তীর্ণ। এবার আসি প্রাদি তৎপুরুষ সমাস। প্রাদি অর্থাৎ আদিতে প্র, এই উপসর্গটি সাধারণত থাকে, তবে বিশেষ অন্যান্য উপসর্গও থাকতে পারে। আমি একটুখানি বিভিন্ন রকম যে উদাহরণ সেটা দিয়ে বলছি। পূর্বপদটি প্র বা আদি উপসর্গ থাকে, অর্থাৎ প্র উপসর্গ থাকতে পারে আদিতে, বা অন্য কোনো একটা উপসর্গ আদিতে থাকবে এবং একটা বিশেষ অর্থ প্রকাশ করবে। যেমন দেখো ভাত, ভাতের আগে আমি যদি প্র উপসর্গ লাগাই তাহলে প্রভাত। ভাতের যা অর্থ আর প্রভাতের যা অর্থ, দুইয়ের মধ্যে কি কোনো সাদৃশ্য আছে? না, নেই। তাহলে ভাত যে অর্থ তার থেকে একটা নতুন অর্থ প্রকাশ করছে এই প্রভাত। কখন করছে নতুন অর্থ প্রকাশ? যখন ভাতের আগে একটি আমি উপসর্গ বোঝাচ্ছি। এই যে আগে, আগে মানেই তো আদি। ঠিক একইভাবে পুরুষের আগে সু উপসর্গ বসালাম, দেখো সুপুরুষ। তাহলে এই যে বলছিলাম না, শুধু প্র উপসর্গ নয়, এখানে সু উপসর্গ বসাচ্ছে। এছাড়া শৃঙ্খলের আগে উদ বসাচ্ছি, উচ্ছৃঙ্খল, দেখো পুরোপুরি ভিন্ন ধর্মীয় অর্থ হয়ে গেল কিন্তু। তাহলে আদিতে যখন উপসর্গ বসছে সেটাই কিন্তু প্রাদি তৎপুরুষ সমাস। এবার আসি কর্মধারয় সমাস কাকে বলে। সাধারণত বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের, বা বিশেষণ পদের সাথে বিশেষণ পদের, বা বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের যে সমাস হয় তাকেই কর্মধারয় সমাস বলে। উদাহরণ দিয়ে অবশ্যই বুঝবো, কিন্তু তার আগে একটু বিশেষ্য বিশেষণ সম্পর্কে একটা দুটো কথা বলে দিচ্ছি একটুখানি। কেমন বলছি, যে বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ হচ্ছে সেটাই যখন কোনো পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। আর বিশেষণ পদ কি? ওই ব্যক্তি বা বস্তুর যখন কোনো দোষ গুণ বোঝায়। বিশেষণ পদ অনেকটা ওই সংসারে কিছু ব্যক্তি থাকে যারা অন্যের দোষ গুণ ধরে বেড়ায়, বিশেষণ পদটা যেন ঠিক তাই, বিশেষ্যের দোষ গুণ, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে। যাই হোক, আমরা এবার কর্মধারয় সমাসে ফিরি। তাহলে আমরা দেখলাম এখানে যে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের, বা বিশেষ্য পদের সাথে বিশেষণ পদে, বা বিশেষণ পদের সাথে বিশেষণ পদের যখন সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। এবার আসি যিনি দেব তিনি ঋষি। দেখো দেব এবং ঋষি, দেব মানে দেবতা, আর ঋষি পূজনীয় বা সম্মানীয় কোনো ব্যক্তি, তপস্বী, দুটোই দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্টুডেন্টরা এবার দেখতে এবং শুনতে ক্লিয়ার পাচ্ছ তো? স্টুডেন্টরা একটু মেসেজে জানাও তো। হ্যাঁ স্যার, শুরু করুন। আচ্ছা, তা আমরা দেখলাম এতক্ষণ সাধারণ কর্মধারয় সমাস। যে আমি যেটা বলছিলাম যে সাধারণত মাঝখানে আমরা যে দেখতে পাই, যে এটা রয়েছে, যে বা অথচ ইত্যাদি,
এবং এছাড়া আমরা যিনি তিনি এগুলোরও কিন্তু ব্যবহার দেখতে পাই। আমরা উপপদ তৎপুরুষ সমাসে দেখেছিলাম শেষে যে থাকে, কিন্তু কর্মধারয় সমাসে সাধারণত মাঝখানে যে থাকে। এইবার এগুলো হচ্ছে শর্ট টিপস। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। দেখো নামের মধ্যেই কিন্তু বলে দিচ্ছে মধ্য পদলোপী, অর্থাৎ মাঝখানের যে পদটা সেটা কিন্তু লোপ পাবে। এবার আমরা একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। এই যে পল মিশ্রিত অন্ন, একেই বলছে পলান্ন বা পোলাও। তাহলে দেখো এই যে পল শব্দের অর্থ মাংস, এই যে মিশ্রিত ব্যাসবাক্যে যে মাঝখানের যে পদ ছিল মিশ্রিত, সেটা কিন্তু পলান্ন বা পোলাওতে কিন্তু আর থাকলো না, তাহলে মাঝখানের পদটা লোপ পেল। একইভাবে অষ্ট অধিক দশ, অষ্টাদশ, এই যে মাঝখানের যে পদ অধিক সেটা কিন্তু লোপ পেল। তাহলে মাঝখানের ব্যাসবাক্যের মাঝখানের পদ যখন লোপ পাচ্ছে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এইবার আমরা এই যে উপমান উপমিত কর্মধারা, এটা কিন্তু খুব ভালো করে একটু বুঝবো। আগে আমি সংজ্ঞাটা একটু পড়ে নিই। যে কর্মধারায় সমাসে উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে। তাহলে একটু আমরা যদি মনে করি যে একটু লিখবো, ছোট করে লিখেও ফেলতে পারি যে উপমান পদ যোগ সাধারণ ধর্মবাচক পদ, এইভাবেও কিন্তু আমরা লিখে ফেলতে পারি। আর উপমিত কর্মধারাতে কি বলছে? উপমেয় পদ তার সাথে উপমান পদ, এবং এক্ষেত্রে সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না। এইবার আমাদের সাথে সাথে যে প্রশ্ন যে স্যার তাহলে উপমান আর উপমেয় পদ সম্পর্কে যদি একটু বলে দেন তাহলে সব থেকে সুবিধা হয়। আমি দেখো তাই পরের যে পেজটা রয়েছে সেই পেজটা স্যারকে একটু শেয়ার করতে বলবো। সেই পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 6, যেখানে আমরা উপমান পদ এবং উপমেয় বা উপমিত পদটা দেখতে পাবো। স্যার যদি কাইন্ডলি একটু পেজ নাম্বার যে 6 সেই পেজটা একটু শেয়ার করে দেন। স্যার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? আমি তো করেছি বোধহয়, আপনি দেখুন তো একটু, এটাই কি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি স্যার একটু স্ক্রিনটা লক্ষ্য রাখবেন স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যেটা দেখব যে এই যে উপমান পদ বা উপমেয় পদ এটা কি? যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান পদ, আর যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয় পদ। এবার স্যার কাইন্ডলি একটু আগের যে পেজটা আছে সেটা একটু শেয়ার করবেন, তাহলে ওরা ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। একদম। এই যে এবার আমরা যেটা দেখব, উদাহরণটা দেখলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তুষারের ন্যায় শীতল, তুষার শীতল। মিশির ন্যায় কালো, মিশ কালো। তাহলে এই যে তুষার আর মিশি এগুলো কি? এদের সাথে তুলনা করা হচ্ছে। এই যে তুষারের ন্যায় শীতল, অর্থাৎ শীতলটা কার মতো? তুষারের মতো। তাহলে তুষারের সাথে তুলনা করা হয়েছে। কালোটা কার মতো? না মিশির মতো। তাহলে যার সঙ্গে তুলনা করা হয় তাকেই বলে উপমান। এখানে কিন্তু তাহলে এই তুষার আর মিশি এগুলো কিন্তু উপমান পদ। এবার সাথে সাথে প্রশ্ন, স্যার উপমিত পদ তাহলে কোনটা? আমি বলেই দিয়েছি যাকে তুলনা করা হয়। একটা ছোট উদাহরণ দিই, যে পুরুষ সিংহের ন্যায়, তাহলে কাকে তুলনা করা হচ্ছে? এখানে পুরুষকে তুলনা করা হয়েছে সিংহের সাথে, তাহলে পুরুষ এখানে উপমেয় বা উপমিত পদ। অধর সেটা পল্লবের ন্যায়, তাহলে এখানে ওষ্ঠ আর অধর আমরা জানি দুটি ঠোঁট, ওপরের ঠোঁটকে ওষ্ঠ বলে, নিচের ঠোঁটকে অধর বলে। তাহলে এই যে অধর কেমন? না পল্লবের মতো, তাহলে এখানে অধরকে তুলনা করা হচ্ছে, অধরটা তাহলে উপমেয় বা উপমিত পদ। আমি আরেকবার বলে দিচ্ছি, যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান পদ, আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় বা উপমিত পদ। এইবার আমরা যদি সংজ্ঞাটা পড়ি, দেখো আর কিন্তু আমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। একটুখানি বলে দিই যে সাধারণ ধর্মবাচক শব্দটা কি। এই যে তুষার আর শীতল, দুইয়ের মধ্যে সাধারণ ধর্ম কি? না এই যে ঠান্ডা যে ভাব সেটা। মিশি আর কালো, দুটোর মধ্যে যে সাদৃশ্য বা সাধারণ ধর্মবাচক বৈশিষ্ট্য কোনটা?
না দুটোরই যে কুচকুচি যে একটা কালো যে ব্যাপার সেইটা? তাহলে উপমান কর্মধারাতে কি বলছে? যে কর্মধারায় সমাসে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়। তাহলে এখানে উপমান পদ কোনটা দেখলাম? তুষার, তার সাথে সাধারণ ধর্মবাচক শব্দ এখানে কি? শীতলতা, তার কি হচ্ছে? সমাস হচ্ছে। তাহলে তুষারটা তার সাথে তুলনা করা হচ্ছে, তাই এটা উপমান পদ। আর এখানে সাধারণ ধর্ম কি? শীতল, ঠান্ডা ভাব, তাদের মধ্যে এখানে সমাস হচ্ছে, তাই এটা উপমান কর্মধারায়। এবার উপমিততে যদি দেখি, যে কর্মধারায় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হচ্ছে। এই যে পুরুষ সিংহের ন্যায়, তাহলে এখানে পুরুষকে তুলনা করা হচ্ছে, তাই পুরুষটা হচ্ছে উপমেয় পদ। আর সিংহ কি? সিংহের সাথে তুলনা করা হচ্ছে, সিংহটা তাহলে উপমান পদ। তাহলে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হচ্ছে। এবং এখানে কিন্তু না পুরুষ না সিংহ কারোরই কিন্তু সাধারণ ধর্ম উল্লেখ থাকছে না। হ্যাঁ, এবার প্রশ্ন হতে পারে, স্যার এখানে তেজ বোঝাতে আমরা পুরুষকে সিংহের সাথে তুলনা করি। হ্যাঁ, ঠিক বলছো, কিন্তু তার উল্লেখ কি আছে? উল্লেখ নেই। আমরা এটা জানি বলে, আমরা ব্যবহার করি বলে এটা আমরা জানি, কিন্তু বাক্যে তো এর উল্লেখ নেই সাধারণ ধর্মের। এখানে শুধুমাত্র উপমেয় পদের সাথে উপমান পদের সমাসটা হবে। এবার দেখো স্ক্রিনে আমরা দেখছি রূপক কর্মধারায় সমাস। আমি তোমাদের এখানে একটা ছোট কথা বলে রাখি, রূপক কর্মধারায় সমাসে এটা শর্ট টিপস, যে আমরা রূপ এই শব্দটির পাবো, এটা শর্ট টিপস। এবার আমরা একটু বিশ্লেষণে যাই। যে কর্মধারায় সমাসে উপমেয় পদ এবং উপমান পদের মধ্যে অভেদ, অর্থাৎ দুজনাই ভেদ নয়, আলাদা নয়, এক রূপতা অর্থাৎ দুইয়ের মধ্যে এক রূপ কল্পনা করা হয়, তাকেই রূপক কর্মধারায় সমাস বলে। যেমন মন, রূপ, মাঝি, মন ও মাঝি। এবার প্রশ্ন, স্যার মন আর মাঝি দুটো তো কখনো এক নয়। হ্যাঁ জানি এক নয়। পৃথিবীতে সব থেকে চঞ্চল বস্তু হচ্ছে মন। চোখ বন্ধ করে ভাবো, তুমি আইফেল টাওয়ারে আছো, তুমি মনে করবে তুমি আইফেল টাওয়ারে আছো। কোনো পৃথিবীর শক্তিশালী বিমানও তোমাকে এত তাড়াতাড়ি সেখানে নিয়ে যেতে পারবে না, যেটা মন পারে। এবার প্রশ্ন, তাহলে স্যার মাঝি তো অত জোরে নৌকা বায় না, তাহলে কেন মাঝির সাথে বলছে? আসলে মন যেরকম আস্তে আস্তে বিভিন্ন কিছু কল্পনা করতে পারে, তেমনি মাঝিও কিন্তু জলের সাথে সাথে ভাসতে পারে, তার কণ্ঠে সুর উঠতে পারে। তাই এখানে মন মাঝি উভয়ের সাথে তুলনা করেছে, উভয়কেই এক করে দিয়েছে। আখি রূপ পাখি, অর্থাৎ পাখির যে সৌন্দর্য তার সাথে আখির যে সৌন্দর্য, দুইয়ের মধ্যে একটা অভেদ বা একরূপতা কল্পনা করা হয়েছে। আমি নেক্সট যে পেজ রয়েছে সেই পেজটি স্যারকে শেয়ার করতে বলবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আমরা যে সমাসে আসব সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। আগে সংজ্ঞাটা একটু পড়ে নি। যে সমাসে সমস্যমান পদগুলির কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকেই বহুব্রীহি সমাস বলে। কেমন লাগছে যেন শুনতে? আচ্ছা, একটু আমরা উদাহরণ দিয়ে বোঝবার চেষ্টা করি। দিক অম্বর যার তাকে বলে দিগম্বর। দিগম্বর সাধারণত শিব বা মহাদেবকে বোঝায়। এবার ব্যাপার হচ্ছে অম্বর মানে আকাশ, দিক মানে ডাইরেকশন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে নতুন যে সমাসবদ্ধ পদ হবে তাতে তো এই দিক বা অম্বর বা আকাশ এদের কোনো বৈশিষ্ট্য বা এদের সাথে মিল রয়েছে এরকম কোনো অর্থকে বোঝাবে। সেটা কি বোঝালো? বোঝালো না। এইবার সংজ্ঞায় আসো। দেখো, সমস্যমান পদগুলির অর্থাৎ দিক এবং অম্বর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। দিগম্বর তো একটা অন্য ব্যক্তি, মহাদেবকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে বিনা পানিতে যার, পানি বানানটা খেয়াল করো, মূর্ধন্য, অর্থাৎ বিনা হাতে যার, এখানে পানি অর্থে হাত, তার বিনা পানি অর্থাৎ সরস্বতীকে একমাত্র বোঝায়, অন্য কাউকে কিন্তু বোঝায় না। তাই দেখো সমস্যমান পদগুলির কোনোটার অর্থ বোঝাচ্ছে না, একটা অন্য আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, তাই এটা বহুব্রীহি সমাস। এবার আমরা আসবো নঙর্থক বহুব্রীহি। আমি ওই যে নঙর্থক তৎপুরুষে বলেছিলাম সেখানে নয় থাকবে আর এখানে নাই থাকবে আর শেষে যার বা যাহার থাকবে। দেখো, যে বহুব্রীহি সমাসে পূর্ববর্তী নঙর্থক শব্দ থাকবে তাকেই নঙর্থক বহুব্রীহি বলে। যেমন নাই হায়া যার বেহায়া, হায়া শব্দের অর্থ লজ্জা। নাই বোধ যার বা যাহার নির্বোধ। দেখো পূর্বপদটা নঙর্থক শব্দ, শেষে যার বা যাহার রয়েছে। এবার আসি সহার্থক বহুব্রীহি সমাস কাকে বলে।
শহীদ অর্থক অর্থাৎ শহীদ অর্থে এই যে শহীদ যে শব্দটা এর ব্যবহার থাকবে এবং সাধারণত সমাসবদ্ধ পদে যুক্ত হবে। কেমন ভাবে একটু দেখি। এই যে লজ্জার সহিত বর্তমান সলজ্জ, দেখো সহিত আছে এবং সমাসবদ্ধ পদে সও রয়েছে। হিংসার সহিত বর্তমান সহিংস, ঠিক একইভাবে ব্যাসবাক্যে সহিত রয়েছে এবং সমাসবদ্ধ পদে স কিন্তু যুক্ত হয়েছে। এবার আসি অব্যয়ীভাব সমাস। সাধারণত অব্যয়ীভাব সমাসটা আমাদের একটুখানি সমাসের যতগুলো টপিক রয়েছে তার মধ্যে অব্যয়ীভাব সমাসটা একটু আমাদের প্রায় বেশি করে প্র্যাকটিস করতে হয় এবং প্র্যাকটিস করতে করতে একটা সময় আমাদের মুখস্থ হয়ে যায় একমাত্র অব্যয়ীভাব সমাসটা। কারণ এক্ষেত্রে খুব যে সূত্রের যে ব্যাপার বা বোঝার যে ব্যাপার সেটা কিন্তু অতটা থাকে না, কারণ এক এক ক্ষেত্রে এক এক রকম আমরা ব্যাপার লক্ষ্য করতে পারি। অবশ্যই আমরা এবার দেখব সেটা। যে সমাসে পূর্বপদ অব্যয়, পরপদ বিশেষ্য পদ। অব্যয় জানি আমরা, অব্যয় হচ্ছে যার কোনো ব্যয় নেই তাকেই অব্যয় বলে। আমরা কোনো একটা শব্দে যে তো, কিন্তু, ও, এই যে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করি এগুলো কিন্তু অব্যয়, অর্থাৎ যেগুলো ব্যবহার করলে বাক্যের মধ্যে অর্থের সেরকম কিছু যে হেরফের ঘটে তা নয়, একটা বাক্যের মধ্যে একটা শ্রুতি মাধুর্যের ব্যাপার চলে আসে। অনেকটা অলংকারের মতো, অলংকার পড়লে আমাদের রূপ কিন্তু পাল্টে যায় না, আমরা কালো থেকে ফর্সা বা ফর্সা থেকে কালো হয়ে যায় না, কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেখতে আরেকটু ভালো লাগে। তা অব্যয়টা অনেকটা তাই। পরপদ বিশেষ্য পদ, পূর্বপদের যে অর্থ সেটাই কিন্তু বেশি করে গুরুত্ব পায়, তাকেই অব্যয়ীভাব সমাস বলে। যেমন সামীপ্য বা নিকট অর্থে দেখো কুলের সমীপে উপকূল, অর্থাৎ উপকূল কাকে বলে, যেটা কুলের কাছাকাছি থাকে। তাহলে এই যে কাছাকাছি নিকট এগুলো তো অব্যয় অর্থে ব্যবহৃত হচ্ছে, কুলটা তো বিশেষ্য, তাহলে এখানে বিশেষ্য যে পদ তার গুরুত্ব বেশি নয়, যে কোনো কুলকেই উপকূল বলা যায় না, সেই কুলটাকে উপকূল বলা যাবে যেই কুলটা কোথায় রয়েছে, যেই কুলটা নিকটে রয়েছে অর্থাৎ জলভাগের কাছাকাছি রয়েছে, সেটাই কিন্তু উপকূল। তাহলে এখানে কাছাকাছি নিকটে এই অর্থটা বেশি গুরুত্ব পাচ্ছে, দেখো ব্র্যাকেটে কিন্তু সেটা দেখানোও হয়েছে। তাই এগুলি হলো অব্যয়ভাব সমাস। ঠিক একইভাবে অক্ষির সমীপে সমক্ষ, অর্থাৎ আমি যেটা চোখে দেখতে পাচ্ছি একদম চোখের সামনে রয়েছে, আমি চোখে তো এখান থেকে হয়তো 2.5 কিলোমিটার দূরে কোনো কিছুকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অক্ষির সমীপে নয়, আমার একদম কাছে যেটা রয়েছে। তাহলে এখানে চোখে দেখতে পাওয়াটা বড় ব্যাপার নয়, এখানে চোখের কাছাকাছি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি নিত্য সমাস কাকে বলে। নিত্য সমাস সেই সমাসই যে সমাসের ব্যাস বাক্য হয় না, তাকেই নিত্য সমাস বলে, অর্থাৎ সমাসবদ্ধ পদটার অর্থটাকে সেভাবে ভেঙে বিশ্লেষণ করা যায় না। যেমন গ্রামান্তর, অন্য গ্রামকে গ্রামান্তর শব্দ বোঝানোর জন্য ব্যবহার করতে পারি। অনেক সময় দেখবে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা ইংরেজি থেকে বাংলায় করতে গেলে বা বাংলা থেকে ইংরেজি করতে গেলে আমরা হুবহু মানে ইংরেজি কোনো শব্দের বাংলা প্রতিশব্দ পাই না, আমরা অনেক ডিটেলে বলে আর কি বোঝানোর চেষ্টা করি যে আমি কি বলতে চেয়েছি সেই শব্দের দ্বারা। একইভাবে জলমাত্র কেবল জল, ঠিক কিন্তু ব্যাসবাক্য সুলভ কিন্তু এখানে বিশ্লেষণ হচ্ছে না, এটাই হচ্ছে নিত্য সমাস। এইবার যেটা আমরা বলছিলাম যে এই যে কৃদন্ত পদের ব্যাপারটা বলবো, পরবর্তী যে স্লাইড সেটা স্যার ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ, শো করে দিয়েছে। কৃদন্ত পদ, কৃদন্ত শব্দটির অর্থ কি? কৃদন্ত শব্দটির অর্থ হচ্ছে কৃত আছে অন্তে যার, অন্ত মানে শেষ, অর্থাৎ কৃত যোগ অন্ত কৃদন্ত। কৃত হলো এক প্রকার প্রত্যয়, আমরা প্রত্যয় শিখেছি, কৃত প্রত্যয় সাধারণত ধাতুর ক্ষেত্রে বোঝানো হয় আর তদ্ধিত প্রত্যয় সাধারণত আমরা জানি শব্দের ক্ষেত্রে বোঝানো হয়। এবার প্রশ্ন যে স্যার কৃদন্ত পদ ব্যাপারটা কি? ওই যে ধাতু এবং কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকেই কিন্তু কৃদন্ত পদ বলে। আমাদের কিন্তু উপপদ তৎপুরুষের ক্ষেত্রে এই কৃদন্ত পদটা কিন্তু বারবার করে চলে আসে। এবার আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে আমরা যাব। দেখো কৃদন্ত পদের আমরা বেশ কিছু উদাহরণ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন
গ্রহণ, বর্জন, দৃষ্টি, শ্রোতা এরকম প্রচুর রয়েছে। এই উদাহরণগুলি আমরা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য দিলাম যে কৃদন্ত পদ কিরকম হতে পারে। এবার আমরা সেটাকে একটু ভেঙে দেখব। যেমন আমরা আসলে এই যে কৃদন্ত পদগুলি যে থাকে সেগুলি কিন্তু স্বাধীনভাবে কখনো কখনো ভাষায় ব্যবহৃত হয় না, উপসর্গ বা উপপদের আশ্রয় ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ নিয়ে আমি, ধরো পঙ্কজ। পঙ্ক শব্দের অর্থ তোমরা জানো পাক, পাকে যাই জন্মায় তাকেই পঙ্কজ বলে, কিন্তু সাধারণত আমরা পঙ্কজ বলতে পদ্ম ফুলকে বোঝাই। অর্থাৎ এখানে জ কিন্তু যুক্ত হলো। এবার আমরা পরবর্তী স্লাইডে যাব, তাহলে এর যে বিশ্লেষণ আছে সেটা আরো বেশি করে আমরা বুঝতে পারবো পরবর্তী যে স্লাইড রয়েছে সেটাই গেলে। এই যে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস চেনার উপায়। এখানে উপায় হবে, ওটা উপাপুরুষ হয়ে গেছে, যাই হোক বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আসলে এই যে তৎপুরুষ সমাসের মধ্যে যে উপপদ তৎপুরুষ সমাস, সেই নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা বিভ্রান্তি থাকে। আর যতক্ষণ আমরা এটা ভালো করে দেখতে থাকবো তখনই কিন্তু আমরা এ সম্পর্কে ভালো করে বুঝতে পারবো। এবার যদি উপপদ পরবর্তী স্লাইডে আমরা যাই, স্লাইড নাম্বার 10, তাতে কিন্তু আমরা উপপদ তৎপুরুষ সমাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে আমরা দেখতে পাবো। পরবর্তী যে স্লাইড রয়েছে তাতে কিন্তু আমরা এক এক করে দেখতে পাবো। তোমরা স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ উপপদ তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য, সাথে কৃদন্ত পদের কিন্তু ব্যাখ্যাটাও রয়েছে, এবং সাথে কৃদন্ত পদ কয় রকমের হয় সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছে। উপপদ তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হচ্ছে এখানে পূর্বপদটিকে বিশেষ্য হতে হবে এবং পরপদটি কৃদন্ত পদ হতে হবে। কৃদন্ত পদ বলে দিয়েছি যে ধাতুর সাথে কৃৎপ্রত্যয় যুগে যেই পদ হয় তাকেই কিন্তু কৃদন্ত পদ বলে। অনেকে কিন্তু কৃদন্ত পদকে ক্রিয়াবাচক পদও কিন্তু বলে। এবার আরেকটু আমরা ডিটেলে যাব কৃদন্ত পদের। কৃদন্ত পদ সাধারণত ধাতুর সাথে কৃৎপ্রত্যয় যোগে যুক্ত হয়। কৃদন্ত পদ দুই রকমের হয় এবং কৃদন্ত পদ কিন্তু স্বাধীনভাবে কখনো কখনো ব্যবহৃত হয় এবং কখনো কখনো স্বাধীনভাবে কিন্তু ব্যবহৃত নাও হতে পারে। কখনো কখনো কাউকে না কাউকে আশ্রয় করে বাক্যে ব্যবহৃত হয়। এবার আমরা পরবর্তী যে স্লাইড দেখব সেই স্লাইডে কিন্তু এর সম্পর্কে আরো ডিটেলে যাব। পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে কিন্তু এর সম্পর্কে আরো ডিটেলে যাব আমরা। দেখো, উপসর্গের সাথে কৃদন্ত পদের যোগে বহু শব্দ আছে এরকম যেগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। যেমন আ পূর্বক রি যোগ ঘ ইয়, সেখান থেকে দেখো আহার হলো। এখানে আ হলো উপসর্গ। কেন উপসর্গ? কারণ একদম প্রথমে বসলো। আর হার, হার কিভাবে গঠিত হচ্ছে দেখো, কৃদন্ত পদ, কৃদন্ত পদ হার। এইবার দেখো মজাটা, এই যে দেখো আমরা জানি ধাতু সাধারণত বর্গমূলের যে সাইন বা রুট ওভার সেটা দিয়ে বোঝানো হয়ে যায়। এই যে রি, এটা কিন্তু ধাতু, তাই দেখো সেখানে কিন্তু যে ধাতুমূল যে চিহ্ন বর্গমূলের সেই চিহ্নটা দিয়ে। ঘ, এই কৃৎ প্রত্যয় যোগে ঘ ইয় আর কি, এই প্রত্যয় যোগে তৈরি হয়েছে কৃদন্ত পদ হার। তাহলে আমরা বুঝতে পারলাম, এই যে বলেছিলাম না যে বিশ্লেষণ করে বোঝাবো কৃদন্ত পদ কি। দেখো, হয় রি বা রি, এটা কিন্তু ধাতু দোতনা যে চিহ্ন বর্গমূল সাইন সেটা দিয়ে কিন্তু ধাতুকে বুঝিয়েছে। ধাতুর সাথে কৃৎ প্রত্যয় মিলে তৈরি হয় কৃদন্ত পদ। তাহলে এখানে কৃদন্ত পদ হার কিভাবে তৈরি হলো? ধাতু হরি এবং ঘ ইয় যেটা হচ্ছে প্রত্যয়, তাহলে ধাতু আর প্রত্যয় মিলে তৈরি হলো কৃদন্ত পদ হার। আর তার আগে উপসর্গ, তাহলে উপসর্গ, তারপর ধাতু, তারপর কৃৎ প্রত্যয় মিলে তৈরি হলো আহার। আর এই যে ধাতু আর কৃৎ প্রত্যয় এটা মিলে তৈরি হলো হার, কৃদন্ত পদ। আর কৃদন্ত পদের আগে আ উপসর্গ বসে আহার তৈরি হয়ে গেল। কিন্তু একইভাবে আমরা উপকার সংস্কারের যে সমযুক্ত কার সেখানেও কিন্তু আমরা এইভাবে দেখতে পাবো। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে কৃদন্ত পদ ব্যাপারটা কি সেটা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকবার
একটুখানি বলে দেব ছোট করে, যাতে করে তোমাদের মনের ভেতর একদম গেঁথে যায়, আর যাতে কোনো রকম ভুল না হয়। যে ধাতু তার সাথে কৃৎ প্রত্যয়, এই দুটো মিলে যে নতুন পদ সৃষ্টি হবে তাকেই কিন্তু কৃদন্ত পদ বলে। আর তার আগে একটা উপসর্গ থাকবে। এইবার যেটা দেখছি, এইবার এই যে একটা উদাহরণ দিচ্ছি আমি, কুম্ভকার, কুম্ভ যোগ কার, এই শব্দে কার, এটা তো কৃদন্ত পদ। এই কৃদন্ত পদকে আশ্রয় দিতে ইচ্ছে কে? আমি যে কিছুক্ষণ আগে বললাম না যে কৃদন্ত পদ কখনো কখনো স্বাধীনভাবে বসতে পারে, কখনো কখনো কাউকে না কাউকে আশ্রয় করে। এই যে কার, এই কার কৃদন্ত পদ এখানে আশ্রয় করছে কাকে? কুম্ভ অর্থাৎ কলসিকে, অর্থাৎ বিশেষ্য পদকে। আমি শুরুতে বলেছিলাম যে পূর্বপদটা বিশেষ্য হতে পারে। তাহলে এই যে কুম্ভ মানে কলসি, কলসি তো বিশেষ্য, তাহলে কৃদন্ত পদের আগে বসছে, উপ মানে তো আগে, তাহলে এই যে বসলো, আগে বসলো, কুম্ভ মানে কলসি, বিশেষ্য পদ সেটা, সেটা কার এই কৃদন্ত পদের আগে বসলো, তাই এটাকেই বলবো আমরা উপপদ। তাহলে দেখো একদম ছবির মতো সাজিয়ে দিচ্ছি। ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হলে তৈরি হয় কৃদন্ত পদ, আর কৃদন্ত পদের আগে যে পদ বসে তাকেই বলে হচ্ছে উপপদ। এখানে কৃদন্ত পদ কার, তার আগে যে পদ বসলো তার নাম কি? কুম্ভ অর্থাৎ কলসি, সেটা হচ্ছে উপপদ। কৃদন্ত পদের আগে বসে, তাই এটা হচ্ছে উপপদ। আশা করি উপপদ তৎপুরুষ সমাস, কৃদন্ত পদ কিভাবে গঠিত হয়, কৃদন্ত পদ কি, এই ব্যাপারে আর তোমাদের কোনো রকম ডাউট নেই। আমরা পরবর্তী যে স্লাইড আছে সেই স্লাইডে যাব, স্লাইড নাম্বার 12। এই যে উপপদ কাকে বলে, আমি একটু আগে যেটা বলছিলাম যে কৃদন্ত পদের আগে যেটা বসবে, যেমন কুম্ভকার, কারটা কি কৃদন্ত পদ, তার আগে কুম্ভ আসছে যেটা বিশেষ্য পদ, সেই কৃদন্ত পদের আগে যে পদ বসে সেটাই হচ্ছে উপপদ। আসলে এই কৃদন্ত পদ সেটা কিন্তু আমি বলেছিলাম অনেকে এটাকে ক্রিয়াবাচক পদও বলে। কুম্ভ করে যে তাকেই বলে কুম্ভকার। তাহলে এখানে কার শব্দটা করা অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে কৃদন্ত পদ কার, সেটাই যে করা অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে করা তো একটা কাজ, তাহলে এটা একটা ক্রিয়াবাচক। আমি বলেছিলাম না যে কৃদন্ত পদ সাধারণত কিন্তু ক্রিয়াবাচক হতে পারে। অর্থাৎ কৃদন্ত পদকে আমরা দেখব যে সেটা স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে কিনা, তার আগে উপপদ ব্যবহৃত হচ্ছে কিনা, সেটা ক্রিয়াবাচক কিনা, এরকম বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো দেখব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার এত বৈশিষ্ট্য দেখে আমাদের পরীক্ষার সময় কি করা সম্ভব হবে? তার জন্য তোমাদের দুটো কথা বলি। এক নম্বর হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে একটা সময় গিয়ে কিন্তু তোমাদের এটা পুরোপুরি নখদর্পণে চলে আসবে। এবং একটা শর্ট টিপস তো আমি শিখিয়ে দিয়েছি যে শেষে যে থাকবে, যেমন কর্মধারয় সমাসে মাঝখানে যে থাকবে, এখানে কিন্তু শেষে যে থাকবে। ঠিক যেরকম নঙর্থক বহুব্রী আর নঙর্থক তৎপুরুষের মধ্যে আমি বলে দিয়েছিলাম ফারাকটা শর্ট টিপসের, ঠিক তেমনি এখানেও আমি শর্ট টিপসটা বলে দিচ্ছি যে শেষে সাধারণত যে থাকবে। এবার প্রশ্ন, স্যার শেষে যে, এটা বুঝতে গেলে তো আমাদের ব্যাস বাক্যটা আগে গঠন করতে হবে, তবে গিয়ে তো বুঝতে পারবো। হ্যাঁ, তার জন্যই তো বলছি প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত ব্যাস বাক্য সম্পর্কে ধারণা জন্মাবে। এবার প্রশ্ন, তাহলে স্যার এতক্ষণ ধরে এত বিশ্লেষণ করলেন কেন যদি প্র্যাকটিসই করতে হয়? তোমরা কিন্তু প্রত্যেকে ভাবি বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা, তাই তোমরা যখন ক্লাসে যাবে উল্টো দিক থেকে, যেমন আজকে তোমরা বিভিন্ন রকম প্রশ্ন করবে বলে উৎসুক হয়ে আছো, ঠিক তোমরা যেদিন ক্লাসে যাবে তোমাদেরও কিন্তু বিপরীত প্রান্ত থেকে এরকম একের পর একটা প্রশ্ন আসতেই পারে। কৃদন্ত পদ কি, কিভাবে কৃদন্ত পদ গঠিত হয়, উপপদ কি, তখন যাতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে কোনো রকম অসুবিধা না হয়, তাই ব্যাখ্যা বিশ্লেষণ। এবং আমরা এটাও বলে রাখি, নেট সেট বা অন্যান্য বিশেষ পরীক্ষার ক্ষেত্রেও আমরা এখন কিন্তু ভেতর থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেড়ে গেছে। তাই শুধুমাত্র যে তোমাকে একটা ব্যাস বাক্য কোন অপশনের মধ্যে কোনটা ঠিক সেটা চুজ করতে দেবে বা সমাস নির্ণয় করতে দেবে তা নয়, তার পাশাপাশি কিন্তু এরকম ভেতর থেকেও প্রশ্ন আসতে পারে যে এই যে কৃদন্ত পদ এটা কিভাবে গঠিত হয়। তোমাকে তো তাহলে জানতে হবে যে ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যোগে কৃদন্ত পদ গঠিত হয়। উপপদ কার আগে বসে, না কৃদন্ত পদের আগে বসে। কৃদন্ত পদ কি হয়, বিশেষ্য ধর্মী না ক্রিয়াবাচক ধর্মী? ক্রিয়াবাচক ধর্মী। এই ধরনের যে ডেপথ অর্থাৎ গভীর থেকে যখন প্রশ্নগুলো আসবে তখন যাতে তোমাদের উত্তর দিতে সুবিধা হয়, তার জন্যই কিন্তু এতখানি বিশদে আলোচনা।
আমরা এবার পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে চলে যাব। এই উপপদ তৎপুরুষ সমাসের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা একটুখানি ব্যতিক্রম দেখব। একটা কথা আছে যে ব্যতিক্রম উদাহরণ নয়, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। কিন্তু ব্যতিক্রম কিছু কিছু জিনিস ব্যাকরণের ক্ষেত্রে থাকে, প্রত্যেক ভাষার ক্ষেত্রেই থাকে, তার কারণ প্রতিটি ভাষার একটি নিজস্ব ভঙ্গি বা শৈলী রয়েছে। আমরা এই গ্রহিতা, ঋণ গ্রহিতা, এই যে ঋণের গ্রহিতা, এক্ষেত্রে কিন্তু উপপদ তৎপুরুষ সমাস হবে না। এই যে আমি যদি বলি ঋণ নিয়েছে যে, তাকেই তো ঋণ গ্রহিতা বলে, তাহলে এখানে তো স্যার উপপদ তৎপুরুষ সমাস হতে পারে, এখানে কেন সম্বন্ধ তৎপুরুষ সমাস করেছে? আমরা জানি সম্বন্ধ বোঝাতে গেলে সাধারণত র বা এর এটা আমরা ব্যবহার করে থাকি। আমরা এটা কারকের ক্ষেত্রেও দেখেছি। রামের বাড়ি, আমার পেন, দেখো প্রত্যেক ক্ষেত্রে এর বা র রয়েছে। তাহলে স্যার এখানে ঋণ গ্রহিতা, ঋণের গ্রহিতা এই অর্থে সম্বন্ধ তৎপুরুষ সমাস হলো কেন? আসলে এখানে যে গ্রহিতা পদটি, এখানে ঋণ পদটির আশ্রয়ে ব্যবহৃত হয়নি, এটা এখানে স্বাধীন পদ রূপে ব্যবহৃত হয়েছে। গ্রহিতা মানে কে? যে কোনো কিছু গ্রহণ করে। সে ঋণ গ্রহণ করতে পারে, সে ভাত গ্রহণ করতে পারে, সে কোনো উপহার গ্রহণ করতে পারে। তাহলে ঋণ বললেই গ্রহিতা শব্দ চলে আসবে তা নয়, যে কোনো কিছু গ্রহণ করতে পারে। তাহলে গ্রহিতা শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। গ্রহিতা মানে কোনো কিছু নেয়া। তাই একে ঋণ করে যে, এর সাথে কিন্তু একদম ওতপ্রোতভাবে ব্যবহার করা যাবে না, এর সাথে সম্বন্ধ স্থাপন করা যেতে পারে। তাই এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এবার আমরা পরবর্তী যে স্লাইড আছে সেই স্লাইডে যাব। এখানে আমরা আরো কিছু উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দিয়েছি, এবং যা এতক্ষণ ধরে বলেছি, এই যে কৃদন্ত পদ কিভাবে গঠিত হয়, ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যোগ হয়, তারই আরো বেশ কিছু উদাহরণ আমরা এখানে ভেঙে দিয়েছি। কারণ তোমাদের মনে হতেই পারে স্যার আর একটু বেশি উদাহরণ দিলে আরো বেশি বুঝতে সুবিধা হয় তোমাদের, কিন্তু তাই এখানে আরো বেশি করে কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে, এবং যার নিয়ম কিন্তু একই। তাহলে আমাদের উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে কৃদন্ত পদ, কৃদন্ত পদের বৈশিষ্ট্য, উপপদ কি, এবং সেক্ষেত্রে কৃদন্ত পদ কোন ধর্মী হয়, ক্রিয়াবাচক ধর্মী হয়, এবং তার পাশাপাশি আমাদের সম্বন্ধ তৎপুরুষের সাথে উপপদ তৎপুরুষের যে ফারাকটা, সেটাও কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হচ্ছে। এই এত কিছু বলবো বলেই কিন্তু উপপদ তৎপুরুষ সম্বন্ধে আমি বলে দিয়েছিলাম যে শেষে আলোচনা করব। এবার আমরা পরবর্তী যে স্লাইড আছে সেই স্লাইডে যাব, এবং আরো বেশ কিছু যে উদাহরণ রয়েছে কৃদন্ত পদে সেটা আমরা দেখবার চেষ্টা করব। দেখো, এই যে কর বা কার বা কারি অর্থে, এই যে করা অর্থে কর্মকার, কখনো কখনো গমন করা অর্থে গ বা গামী ব্যবহৃত হয়, যেমন ভুজগ। আবার জাত, সেটা জ বা যা অর্থে, এই যে জলজ, জলে জন্মায় যা, তাহলে এখানে জ কি? জাত অর্থে বা জন্মগ্রহণ করেছে এই অর্থে ব্যবহৃত হয়। একইভাবে বাদী কিন্তু কোনো কিছু বলা অর্থে ব্যবহৃত হয়, যেমন সত্যবাদী, সত্য কথা বলে যে। একইভাবে এই যে ঘয় নয় যে ব্যাপারটা রয়েছে, এটা কখন হয়? হত্যা করা অর্থে, শত্রুঘ্ন, শত্রুকে হত্যা করছে। জিত, এটি ব্যবহৃত হয় জয় করা অর্থে, যেমন ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে। মেঘনাথের আরেক নাম ছিল, জানো মেঘনাথকে? তোমরা মেঘনাথ বধ কাব্যে পড়েছো, মেঘনাথকে কতখানি ভয় করত ইন্দ্র। এই যে প, এটা পান করা অর্থে, পাদপ, উদ্ভিদকে সাধারণত বোঝানো হয়। এবার আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে সেখানে গেলে আরো এরকম বহু কৃদন্ত পদের উদাহরণ আমরা কিন্তু দেখতে পাবো। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ। দেখো পরপর রয়েছে যে দা, এটা দেয়া অর্থে, সহ এটা সহ্য করা অর্থে, পাতি পতন অর্থে, ধারী ধারণ করা অর্থে, তারপরে এই যে দন্তা ছয় হয়, ছয় থয় যেটা, সেটা থাকা অর্থে, গ্রাহী গ্রহণ করা অর্থে, বাসী বাস করা অর্থে, দর্শী দর্শন করা অর্থে। যে প্রিয়দর্শী, প্রিয় দর্শন আর কি, দেখতে যে প্রিয়দর্শী। আমরা জানি যে শ্রীমতী, আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে কিন্তু প্রিয়দর্শিনীর নাম দিয়েছিল স্বয়ং রবীন্দ্রনাথ, তার সুন্দর হাসির জন্য। বাহী বহন করা অর্থে, যেমন ভারবাহী, ভার বহন করে যে। চর অর্থাৎ বিচরণ করা, খেচর। এরকম কিন্তু বহু কিন্তু
আমরা কৃদন্ত পদ দেখতে পাচ্ছি। এবার আমরা বাংলা উপপদ তৎপুরুষ সম্পর্কে জানবো পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে গিয়ে। বাংলা যে উপপদ তৎপুরুষ সমাস রয়েছে সেখানে কিন্তু আমরা যাব পরবর্তী স্লাইড। পরবর্তী যে স্লাইড বাংলা উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসের যে ধারণাটা সেটা কিন্তু নেওয়া হয়েছে সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে। এবার প্রশ্ন, কেন স্যার? ওই যে ধাতু প্রত্যয়, ধাতুটা কি? যে কোনো শব্দের রুট। যে কোনো শব্দ, বেশিরভাগ শব্দই তো তৎসম শব্দ, এবং তৎসম শব্দ সেটা তো সংস্কৃত থেকেই এসেছে। আসলে সংস্কৃত বা তৎসম শব্দ, এই যে পঙ্কজ বা পঙ্ক, জলদ, এই সবগুলোই কিন্তু এই তৎসম শব্দ থেকে। স্যার আমরা জানি তৎসম শব্দটা কিন্তু সংস্কৃত, আমরা পড়েছি শব্দ ভান্ডারের ক্ষেত্রে যে তৎসম শব্দ হচ্ছে সেটাই যেটা হুবহু সংস্কৃত থেকে কোন রকম অপরিবর্তিত ভাবে বাংলায় চলে এসেছে। এক্ষেত্রে আমি একটু তদ্ভব শব্দ এবং অর্ধ তৎসমটা বলে দিচ্ছি, কারণ তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে। দেখো, একটা ক্লাস করতে গিয়ে ব্যাকরণ এমন একটা জিনিস, আমরা কিন্তু বিভিন্ন রকম যে সাব টপিক গুলো রয়েছে সেগুলো কিন্তু জেনে ফেলছি। তৎসম হচ্ছে তৎ আর কি সম, তার মতো, সমান আর কি, অর্থাৎ সংস্কৃতের মতো হুবহু যেগুলো চলে এসেছে সেগুলোই হচ্ছে, যেমন কৃষ্ণ শব্দটা হুবহু চলে এসেছে, একদম যা ছিল তাই। এইবার অর্ধ তৎসম কি? সংস্কৃত থেকে এসেছিল কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে এসেছে। এবার যদি আসে তদ্ভব শব্দ কি? তদ্ভব শব্দ হচ্ছে যখন সংস্কৃত থেকে এলো কিন্তু আসার পর পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল, সেটাই কিন্তু তদ্ভব শব্দ। যাই হোক, আমরা কিন্তু এখানে যে উপপদ তৎপুরুষ সমাস সেটা কিন্তু সংস্কৃত ভাষার ব্যাকরণ থেকে এসেছে, সেটা কিন্তু আমরা দেখলাম। তবে প্রশ্ন, তাহলে খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাস কি কিছু রয়েছে? হ্যাঁ, কিছু কিছু রয়েছে। আসলে বিশেষ্য পদের সঙ্গে খাঁটি বাংলা কৃদন্ত পদের যে সমাস তাকেই কিন্তু খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাস বলে। এবং আমরা পরবর্তী যে স্লাইড আছে 18 নম্বর স্লাইড, সেখানে কিছু এরকম উদাহরণ দেখব। 18 নম্বর যে স্লাইড রয়েছে সেখানে আমরা এরকম পরবর্তী স্লাইডে কিছু উদাহরণ দেখব। তোমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। দেখো, প্রত্যেকটার ক্ষেত্রেই যে শর্ট টিপসটা বলেছি সেটা কিন্তু রয়েছে। দেখো শেষে যে যে আছে কিন্তু, তাহলে শর্ট টিপসটা কিন্তু আমাদের সকল ক্ষেত্রে কাজে লাগছে, সেটা সংস্কৃত হোক বা খাঁটি বাংলা হোক। ছেলে ধরে যে, ছেলে ধরা। মাছি মারে যে, মাছি মারা। ছা পোষে যে, ছা পোষা। পাড়ায় বেড়ায় যে, পাড়া বেড়ানি। কান ভাঙে যে, কান ভাঙানি। সকলের শেষে কিন্তু যে রয়েছে, তাই এগুলো উপপদ তৎপুরুষ সমাস, এবং এক্ষেত্রে কিন্তু এগুলো খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। আমরা এখানে পরবর্তী যে স্লাইড রয়েছে 19 নম্বর যে স্লাইড, সেখানে আরেকটু উপপদ সম্পর্কে আমরা ডিটেলে আরো একটু আলোচনা করে দেব। পরবর্তী স্লাইড 19 নম্বর স্লাইড। দেখো, উপপদ। এতক্ষণ ধরে যা বলেছি সেটা আরেকটা উদাহরণ দিয়ে আরো বেশি করে বলে দিচ্ছি, তাহলে তোমাদের আর আশা করি উপপদ তৎপুরুষ সমাস নিয়ে কোনো রকম কিছু ভ্রান্ত ধারণা বা কনফিউশন থাকবে না। দেখো, এই যে পঙ্কজ, পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা। এবার প্রশ্ন, পঙ্কে যে কোনো কিছু জন্মালেই তো তাহলে পঙ্কজ বলা উচিত। পঙ্ক মানে পাক, পাকে তো অনেক কিছু জন্মায়, শ্যাওলা হয়, কচুরিপানা হয়, আরো বিভিন্ন রকম উদ্ভিদ হতে পারে। শুধুমাত্র কিন্তু এখানে পঙ্কজ বলতে পদ্মকেই বোঝানো হয়। যাই হোক, এই যে পঙ্কজ, এই কথাটি বিশ্লেষণ করলে আমরা পাই পঙ্ক পূর্বক জিন যোগ ড। এখানে পঙ্ক মানে পাক, এটা একটা নামপদ। পরে এর সাথে জন ধাতুর সাথে ড যে কৃৎপ্রত্যয়, এখানে জিন হয়েছে, ওটা জন হবে। এটা পঙ্ক পূর্বক জন, বর্গীয় জ দন্তান্বয় হসন্ত, ওটা জিন হয়ে গেছে, রস্বইকারটা বাদ যাবে। পঙ্ক পূর্বক জন যোগ ড। এখানে জন ধাতু আর ডটা প্রত্যয়, কৃৎ প্রত্যয়, ধাতুর পরে যেহেতু যুক্ত হচ্ছে তাই এটা কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়। এই যে তাহলে এই যে জন যোগ ড, সেখান থেকে কি হলো জ, জটা কৃদন্ত পদ। তার আগে বসলো কে না পঙ্ক, তাহলে কৃদ হয়ে গেল উপপদ। দেখো, আরেকবার কিন্তু আমি ভেঙে কিন্তু পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এইভাবেই কিন্তু উপপদ তৎপুরুষ সমাস আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমি পরবর্তী যদি স্লাইডে যাই, স্লাইড নাম্বার 20,
পরবর্তী যে স্লাইড, সেখানে আরো এরকম বেশ কিছু উদাহরণ কিন্তু তোমরা দেখতে পাবে। পরবর্তী যে স্লাইড, পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে গেলে আরো বেশ কিছু এরকম উদাহরণ তোমরা দেখতে পাবে। দেখো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, এবং সকলের ক্ষেত্রেই কিন্তু শেষে যে বা যিনি কিন্তু থাকছে। এই শর্ট টিপসটা কিন্তু উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে তোমরা মনে রেখো। দেখো এখানে প্রচুর রয়েছে। গৃহে দেখো, গণিত জানেন যিনি বা যে গণিতজ্ঞ। তারপরে নৃ বা নরগণকে পালন করে যিনি, তিনি নৃপ। নৃপ মানে রাজা। সর্বত্র গমন করে যে, সর্বত্রগামী। মনকে মোহিত করে যে, মনোমোহিনী। স্ত্রীলোক অর্থে বা মনোমোহী। গো মানে গরু, গরু পালন করে যে, সে গোপ। সূত্র ধারণ করে যিনি, সূত্রধর। এরকম ভাবে কিন্তু রয়েছে। মৃত্তিকা বা মৃৎ ভেদ করে যে, তাকে মৃদভেদী বলে। এর জলে চড়ে যে, জলচর। দেখো সকল ক্ষেত্রেই কিন্তু যে বা যিনি রয়েছে। এবার আমরা পরবর্তী স্লাইড রয়েছে, সেই স্লাইডে আমরা মনে রাখার বিষয় হিসেবে আরেকবার উপপদ তৎপুরুষ সমাসটা দেখে নেব। পরবর্তী যে স্লাইড রয়েছে সেখানে আমরা উপপদ তৎপুরুষ সমাসটা আরেকবার দেখে নেব। দেখো এখানে উদাহরণ কিন্তু যা সংক্ষেপে এখানে কিন্তু দিয়ে রাখা হয়েছে। এই যে যেটা এতক্ষণ ধরে বললাম, যে এই যে জন যোগ ড, সেটা থেকে জ হচ্ছে, এটা কৃদন্ত পদ, ধাতুর সাথে প্রত্যয় যোগ হয় কৃদন্ত পদ। তার আগে উপসর্গ এই মাপ করবে উপপদ, পঙ্ক যুক্ত হচ্ছে, সেখান থেকে পঙ্কজ। পঙ্কজ অর্থে হচ্ছে পঙ্কে জন্মে যা। এখানে সাধারণত পদ্ম ফুলকেই বোঝানো হচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, স্লাইড নাম্বার 22। স্লাইড নাম্বার 22, পরবর্তী স্লাইডে চলে যাব। এবং এখানেও একটুখানি আমি বলে রাখি, এখানেও কিন্তু তোমরা আরো বেশ কিছু উদাহরণ কিন্তু দেখতে পাবে। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে রস জানেন যিনি, রসজ্ঞ। সন্দেশ বহন করে যে, সন্দেশবাহী। তোমাদের মনে হতে পারে যে উপপদ তৎপুরুষ সম্পর্কে এত ডিটেলস, এত উদাহরণ কেন দিয়েছেন। তার একটাই কারণ, এখানে কিন্তু তোমাদের মনে রাখতে গেলে অনেক কিছু জানতে হচ্ছে। কৃদন্ত পদ জানতে হচ্ছে, কৃত প্রত্যয় জানতে হচ্ছে, উপপদ কেন হচ্ছে, কি উপপদের বৈশিষ্ট্য কি, কৃদন্ত পদের কি বৈশিষ্ট্য, সম্বন্ধ তৎপুরুষের সাথে উপপদ তৎপুরুষের কি ফারাক, এই সকলগুলো কিন্তু তোমাদেরকে জানতে হচ্ছে। তাই যত ডিটেলে সম্ভব সেটা কিন্তু দেয়া হয়েছে এটা। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। 23 নম্বর যে স্লাইড রয়েছে সেই স্লাইডে চলে যাব। এখানে যেটা মনে রাখতে হবে, যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে ব্যাস বাক্যের শেষে কিন্তু যে বা যিনি থাকবে। তোমাদের কিন্তু দেখো, তাই লাল কালি দিয়ে বারবার করে বলে দেওয়া হয়েছে মনে রাখবে বা মনে রাখবেন। শেষে কিন্তু যে বা যিনি, এটা কিন্তু রাখতে হবে। কিন্তু সেখানে যদি যার বা যার দ্বারা বা এগুলো যদি থাকে, যার বা যাহার, যার বা যাহার থাকলে সেটা কিন্তু উপপদ তৎপুরুষ সমাস হবে না। সেক্ষেত্রে কিন্তু বহুব্রীহি সমাস হয়ে যাবে। শেষে যে বা যিনি এটা থাকতে হবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে শেষে যে বা যিনি থাকবে, যাহার নয়। যাহার থাকলে কিন্তু বহুব্রীহি সমাস হয়ে যাবে। শেষে তাহলে যে বা যিনি থাকতে হবে। একদম শেষ যে স্লাইড রয়েছে সেটা আমরা শেয়ার করে নেব, এবং সেই স্লাইডটা দেখলে বুঝতেই পারবে যে তোমাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে। এইবার তোমাদের যার যার যাবতীয় যা যা প্রশ্ন, সেটা তো অতি অবশ্যই নেব। তবে তোমাদের থেকে একটা জিনিস জানতে চাইবো, তোমাদের আজকের ওভারঅল ক্লাসটা তোমরা কতখানি ভালো লেগেছে বা খারাপ লেগেছে সেটাও জানাবে। যদি কোনো কিছু উপকার হয় সেটাও তোমরা জানাবে, যে তোমরা কতখানি উপকৃত হলে এর দ্বারা। তারপর এক এক করে তোমাদের সকল প্রশ্ন নেব, একজন একজন করে। আচ্ছা, তোমরা যারা প্রশ্ন করতে চাও একটু হ্যান্ড রেজ করবে, আমি একে একে নাম বলবো। তো সেই নাম যখন বলবো তোমরা তোমাদের আনমিউট করে প্রশ্ন করবে। আচ্ছা, প্রথম হাত তুলেছেন সঞ্জয় ঘোষ। আমি প্রত্যেককে বলবো এক্সাক্ট প্রশ্নটা কি সেটুকু করবেন, ঠিক আছে, যাতে আমরা সকলের প্রশ্ন নিতে পারি এবং সঠিকভাবে উত্তর দিতে পারি। 2 নম্বর বিষয়, যে যখন অন্য কেউ প্রশ্ন করছেন, অনেকে দেখা যাচ্ছে হয়তো প্রথম বক্তা যিনি প্রশ্ন করছেন আর চতুর্থ বক্তা একই প্রশ্ন। তাহলে যে চতুর্থ বক্তা আছেন, আশা করি প্রথম বক্তার উত্তর দেওয়ার সময় আপনি উত্তর পেয়ে যাচ্ছেন। তো তখন হাতটা একটু নামিয়ে নেবেন যাতে আমাদের সময়টা বাঁচে, ঠিক আছে। তো
সঞ্জয় ঘোষ, বলুন। দোলা কুন্ডু, বলুন। আচ্ছা, একটু মাইকটা আনমিউট করে দেখুন তো, আনমিউট করা যাচ্ছে তো? যে কোনো একজন করলেই হবে। হ্যালো, হ্যাঁ স্যার, করা যাচ্ছে। ওকে, করা যাচ্ছে। থ্যাংক ইউ। জুলেখা ইয়াসমিন, জুলেখা ইয়াসমিন। হ্যাঁ স্যার, আমার তো অনেকগুলো প্রশ্ন আছে, তো কি একসঙ্গে সবগুলো করবো নাকি বুঝতে পারছি না। একে একে প্রশ্নগুলো বলে নাও। স্যার, আমার প্রশ্ন যেমন প্রথমে আমি ব্যাস বাক্যটা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। তারপর স্যার দ্বন্দ্ব সমাজটা যদি একটু বলে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। দ্বন্দ্ব সমাজ, তৎপুরুষ সমাজ, এগুলো আমি একটু বুঝতে পারিনি, মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, বুঝতে অসুবিধা হয়েছে। বেশ, আর কিছু প্রশ্ন আছে জুলেখা? হ্যাঁ স্যার, ব্যাস বাক্যটা, তারপরে দ্বন্দ্ব সমাজ, তৎপুরুষ, আর সাধারণ ধর্মবাচক যে শব্দটা স্যার বললো ওটা কি, মানে একটু বুঝিয়ে দেয় কাইন্ডলি। আর স্যার শেষে কৃদন্ত। হ্যাঁ, একটা একটা করে বললে সুবিধা হয় প্রশ্ন করতে। স্যার আমি কি উত্তর দেব? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে যেই বাক্যের দ্বারা আমরা অর্থটা, সমাসবদ্ধ যে পদ তার অর্থটা বিশ্লেষণ করি। আমি উদাহরণ দিচ্ছি, শুনতে থাকো, তাহলে তো অবশ্যই বুঝতে পারবে। নীল যে আকাশ, নীল আকাশ, এই নীল আকাশটা সমাসবদ্ধ পদ। এর অর্থটাকে বিশ্লেষণ করছে কে? অর্থটাকে বিশ্লেষণ করছে নীল যে আকাশ, এই বাক্যটা। তাহলে এই বাক্যটাই হচ্ছে ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য কি? যে সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করে তাকেই ব্যাস বাক্য বলে। এবার শুনতে পেয়েছো বা বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। আচ্ছা দ্বন্দ্ব সমাজ। আচ্ছা, এবার যাচ্ছি দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ দিই। উদাহরণ দিয়ে বোঝালে খুব তাড়াতাড়ি বুঝে ফেলবে। রাম রহিম, রাম ও রহিম। এবার দেখো, দুটো পদ আছে, রাম রহিম, সমাসবদ্ধ পদ হলো রাম রহিম। সমাসবদ্ধ পদ রাম রহিমে উভয় পদেরই কিন্তু গুরুত্ব থাকলো, রামেরও থাকলো রহিমের থাকলো। তাহলে যে সমাসে উভয় পদেরই গুরুত্ব থাকে তাকেই কিন্তু দ্বন্দ্ব সমাস বলে। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি তৎপুরুষ। হ্যাঁ, আমি যাচ্ছি অবশ্যই যাব, এক এক করে সব স্যারকে আমি একটু বলবো যে কাইন্ডলি একটু যে স্লাইডটা আছে, স্লাইড নাম্বার 3, সেটা একটু শো করতে, স্লাইড নাম্বার 3, কারণ এটা একটু বুঝতে হবে আর কি। আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে তৎপুরুষ। এখানে একটু বানানটা পয় রস্যকার আর মূর্ধন্য ষ, আর যেটাকে তোমরা পেট কাটা মূর্ধন্য ষ বলো সেটা পড়েনি, কিন্তু বোঝা যাচ্ছে। বলছে যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থই বেশি গুরুত্ব পায়, প্রধানভাবে প্রতীয়মান মানে বেশি গুরুত্ব পায়, তাকেই তৎপুরুষ সমাস বলে। এবার বুঝি যে কিভাবে, উদাহরণটা বিশ্লেষণ করি। দেখো, পূর্বপদ রয়েছে বিস্ময়, পরপদ রয়েছে আপন্ন। পূর্বপদের বিভক্তি বিস্ময়ের সাথে কোনটা আছে না কে। এবার সমাসবদ্ধ পদ যখন হচ্ছে বিস্ময়াপন্ন, তখন পূর্বপদের বিভক্তি যে কে সেটা কি আর থাকছে না, তাহলে পূর্বপদের বিভক্তি চলে যাচ্ছে। শেষ পদ অর্থাৎ পরপদ যে আপন্ন, তার অর্থটাই গুরুত্বপূর্ণ হচ্ছে। আপন্ন মানে গ্রহণ করা, অর্থাৎ পুরোপুরি ভেতরে নিয়ে ফেলেছে, বিস্ময়াপন্ন। তাহলে এখানে পরপদের অর্থটাই বেশি গুরুত্ব পাচ্ছে, পূর্বপদের বিভক্তিটা লোপ পাচ্ছে। আরেকটা দেখি, শ্রী দ্বারা যুক্ত শ্রীযুক্ত। দেখো, পূর্বপদ শ্রী এর সাথে যে অনুসর্গ রয়েছে দ্বারা, সেটা কিন্তু আর থাকছে না শ্রীযুক্ততে, এবং পরপদ যে যুক্ত সেটাই যেন শ্রীযুক্ততে বেশি করে গুরুত্ব পাচ্ছে, বেশি ভাবে প্রতীয়মান হচ্ছে। তাই এটাই হচ্ছে তৎপুরুষ সমাস, যেখানে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গটা লোপ পায়, পর বা গুরুত্ব পায়। তৎপুরুষ সমাস কি ক্লিয়ার হয়েছে না হয়নি?
স্যার পরপরটা যে প্রধানভাবে গুরুত্ব পাচ্ছে, তো স্যার স্ত্রী যুক্ত দুটোই তো স্যার আছে, কিন্তু কিভাবে ওটা মানে গুরুত্ব পাচ্ছে ওটা ক্লিয়ার হচ্ছে না, মানে বুঝতে আচ্ছা পারছি না। আচ্ছা, বলে বলে দিচ্ছি। দেখো, পূর্বপদের পরপদ যা থাকছে সেটা ইনট্যাক্ট, কিন্তু পুরোপুরি চলে আসছে, কিন্তু পূর্বপদের থেকে কিছু না কিছু বাদ যাচ্ছে। প্রথমে বিস্ময়কে আপন্ন, এখানে পূর্বপদের সাথে কে বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে। পরবর্তী দেখো, শ্রী যে পূর্বপদ তার সাথে যে অনুসর্গ রয়েছে সেটা কিন্তু তোমার লোপ পেয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্বপদের সবকিছু কিন্তু সমাসবদ্ধ পদে আসছে না। তাহলে গুরুত্ব পাচ্ছে কে? পরপদ। সে কিন্তু পুরোপুরি ইনট্যাক্ট, যা ছিল সেইভাবেই চলে আসছে। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। স্যার সাধারণ কর্মধারাটা একটু বলে দেবেন। সাধারণ কর্মধারয় না সাধারণ ধর্মবাচক? না, সাধারণ কর্মধারা সমাজটা ধর্মবাচকটা আছে, ওটা আগে বলুন। মানে সাধারণ কর্মধারয়টা বলবো, আর সাথে সাধারণ ধর্মবাচকটা কি সেটাও বলবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি 5 নম্বর যে পিপিটি স্লাইড রয়েছে কর্মধারায় সমাসে, সেটা একটু কাইন্ডলি স্যারকে শেয়ার করতে বলবো। কত নম্বর স্যার? 4? 5 হ্যাঁ স্যার, এইটাই, একদম এইটাই। আশা করি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাধারণ কর্মধারায়, কর্মধারায় আমাদের মনে রাখতে হবে বিশেষ্য বিশেষণকে। বিশেষ্য জানো, কোনো নাম, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম যাই বোঝাবে সেটা হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে সেই ব্যক্তিটার মতো যে শুধু বিশেষ্যের দোষ গুণ খুঁজে বেড়ায়, অর্থাৎ বিশেষ্যের দোষ গুণ বৈশিষ্ট্য যে বলে সেই হচ্ছে বিশেষণ। এবার বিশেষ্যের সাথে বিশেষ্যের হতে পারে, বিশেষ্যের সাথে বিশেষণের হতে পারে, বা বিশেষণের সাথে বিশেষণের যখন মিলন হয়, এগুলো তো সব পদ, আর পদে পদে মিলন হলেই সমাস। তাই বিশেষ্যের সাথে বিশেষ্যে, বা বিশেষ্যের সাথে বিশেষণের, বা বিশেষণের সাথে বিশেষণের যখন মিলন হয় সেটাকেই কর্মধারয় সমাস বলে। এবার একটু উদাহরণ দিয়ে বুঝি। যিনি দেব তিনি ঋষি। দেব মানে দেবতা, ঋষি হচ্ছে কোনো সজ্জন ব্যক্তি বা তপস্বী, এই ধরনের কোনো ব্যক্তিকে বোঝায়। তাহলে দেব এবং ঋষি দুটোই বিশেষ্য, সেখান থেকে হলো দেবর্ষি। তাহলে এখানে কি হলো? বিশেষ্যে বিশেষ্যে সমাস হলো, পদে পদে মিলন হলো। কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে মানে মিষ্টি, দুটোই কিন্তু বিশেষণ। কাঁচা এবং মিঠে দুটোই কিন্তু বিশেষণ, তাহলে এখানে বিশেষণে বিশেষণে দেখো মিলন হয়ে কাঁচা মিঠে হলো সমাসবদ্ধ পদ। এবার কাঁচা যে কলা, কাঁচাটা বিশেষণ, কলা কাঁচকলা। এবং শর্ট টিপসটা বলে রাখি, কর্মধারয় সমাসে সাধারণত মাঝখানে যে অথচ এই ধরনের শব্দ থাকে, এবং ব্যাস বাক্যে যিনি তিনি এই ধরনের শব্দ থাকার সম্ভাবনা থাকে। এগুলো কিন্তু শর্ট টিপস, তুমি সর্বক্ষেত্রে যে পাবে তা নয় কিন্তু, তবে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। ক্লিয়ার হয়েছে না হয়নি সাধারণ কর্মধারায়? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, সাধারণ ধর্মবাচকটা একদম সহজ একটা ব্যাপার। আমি তুষার আর একটা শীতল। আচ্ছা, তুষারের সাধারণ ধর্ম কি? তুষার মানে বরফ, এর সাধারণ ধর্মটা কি? ঠান্ডা তো? হ্যাঁ স্যার। একটু তাহলে শীতল মানেও ঠান্ডা, তাহলে তুষারের এখানে সাধারণ ধর্ম কোনটা? শীতলতা, শীতলটা। বোঝাতে পারলাম না পারলাম না? সাধারণ ধর্ম মানে হচ্ছে হ্যাঁ। যাদের মধ্যে তুলনা করছি তাদের যে সাধারণ বৈশিষ্ট্যটা। আচ্ছা, বুঝতে পেরেছি। বোঝাতে পারলাম না পারলাম না? আমার একটা কালো আর জামা একটা আছে, প্রশ্ন আবার স্যার। আচ্ছা আমি একটুখানি এটা শেষ করি, বুঝতে তারপর পেরেছি। তোমার প্রশ্ন। আমি ওকে স্যার। একটুখানি শেষ করছি, তারপরে তোমার প্রশ্ন নিচ্ছি আবার। কালো জামা একটা রয়েছে, সাথে কালো কালি রয়েছে, দুয়েরই সাধারণ ধর্মবাচক শব্দ কালো। আচ্ছা, তোমার এবার নেক্সট প্রশ্ন বলো, যেটা বলছিলে। স্যার কৃদন্ত শব্দ যেটা বললেন স্যার, প্রথমে যেটা হচ্ছে যে ক্রিয়াবাচক শব্দ, তো স্যার ওখানে যেমন কুম্ভকার, তো কুম্ভ যে করে বললেন, তো ওখানে ক্রিয়াটা কিভাবে আসছে ওটা একটু যদি বুঝিয়ে দেন। আচ্ছা, আমি বলছি। কার, কারটা তো কৃদন্ত পদ। বুঝতে, আমার কথাটা শুনতে পেয়েছো? কার হচ্ছে কৃদন্ত পদ, হ্যাঁ স্যার। তাই তো? আচ্ছা, এবার এই যে কার, কার শব্দের অর্থ কি? করা তো? কার শব্দের অর্থ কি? করা। কুম্ভ মানে কলসি, তাহলে কলসি হ্যাঁ। করে যে, করে যে করা, এটা কৃদন্ত পদ। কার দ্বারা এখানে বিশ্লেষণ করা হচ্ছে বা বোঝানো হচ্ছে, এটুকুনি বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ, কুম্ভের দ্বারা বিশ্লেষণ করা হচ্ছে। কুম্ভের দ্বারা নয়, করা অর্থে বিশ্লেষণ করা হচ্ছে। কার মানে কি? করা। কুম্ভ মানে কলসি। হ্যাঁ হ্যাঁ। কলসি কি, কলসি কি করে করবে? কলসি কে করে? কলসি তৈরি করে।
তাহলে কুম্ভ করে যে, তাকেই তো কুম্ভকার বলে। তাহলে কুম্ভটাকে করা হয়, তাহলে এখানে কার করা অর্থে ব্যবহৃত হচ্ছে। শুনতে পেয়েছো বা বুঝতে পেরে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যদি অসুবিধা থাকে বলতে পারো কিন্তু। না স্যার, থ্যাংক ইউ বুঝতে স্যার। পেরেছি। বেশ, নেক্সট বিষ্ণুপ্রিয়া মুখার্জি। হ্যাঁ স্যার, আমার অ্যাকচুয়ালি ক্লাসটা খুবই ভালো লাগলো। সমাজটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি, কিন্তু এই প্রত্যয় বিষয়টা নিয়ে আমার একটু মানে সংশয় আছে। আমি এই প্রত্যয়টা একটু যদি গোড়া থেকে আরেকবার মানে যতটুকু বলা যায় একটু যদি ক্লিয়ার করে দেওয়া যায়। আচ্ছা স্যার, আমি কি উত্তর দেবো স্যার? দিতে পারেন, কিন্তু প্রত্যয়ে এত কম হ্যাঁ, সময়ে আমি কি বলা সম্ভব? ওইটাই বলতে যাচ্ছিলাম। আমি দুটো তিনটে কথা বলেই আমি আর কি, কারণ প্রত্যয় একটা পুরোপুরি আলাদা একটা টপিক, এবং সেটাও একটা জটিল এবং একটা বিশদ টপিক। তবে যেহেতু সে প্রশ্ন করেছে, তার কৌতূহল নিবৃত্তির জন্য আমি দুটো তিনটে লাইন বলছি। প্রত্যয় সাধারণত দুরকম ভাগ হয়, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যখন ধাতুর প্রত্যয় হয় তখন সেটা কৃৎ প্রত্যয়, আর যখন শব্দের সাথে হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়ের ফলে যে শব্দটা নতুন গঠিত হয় তাকে কৃৎ প্রত্যয়ান্ত শব্দ বলে, আর যখন তদ্ধিত প্রত্যয়ের ফলে কোনো শব্দ গঠিত হয় তাকে তদ্ধিতান্ত শব্দ বলে। এর বিশদ আলোচনা প্রত্যয়ের ক্লাসে মানে করতে হবে, কারণ স্লাইড শো এর ব্যাপার আছে, বিশ্লেষণের ব্যাপার আছে। ব্যাকরণ যেহেতু মুখে বললে কখনোই বোঝা সম্ভবপর হবে না। আমি জানি ব্যাকরণ পড়তে গেলে, আমি নিজেও আজকে ক্লাসে বলছিলাম, অনেক সাব টপিক চলে সম্ভব বলে দেয়া হয়, এবার বাকিটা তো আলাদা আলাদা টপিকের যখন বিশদ আলোচনা হবে তখন বলা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে স্যার একদিন যদি প্রত্যয় নিয়ে কখন আলোচনা করা হয় একটু সুবিধা হবে। বেশ বেশ, আমরা চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট থ্যাংক ইউ। তনিমা মাইতি। তনিমা। হ্যালো স্যার। আচ্ছা, এই ফাঁকে একটু জানিয়ে রাখি, আমাদের বহু ফ্রি ক্লাস কিন্তু বিএসএসসিআই ইউটিউব চ্যানেলে আছে। তো তোমরা সেখানে গিয়েও ইউটিউবে লাইভ, স্যার লাইভও নিয়েছেন, স্যার রেকর্ডেড ভিডিও অনেক করেছেন, তো সবকিছু আছে, তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। শুধু সৌমিক স্যার নয়, বাংলার অনেক টিচার্সদেরই কিন্তু এরকম আছে, তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের উপকারে লাগবে। হ্যাঁ, যিনি প্রশ্ন করছিলেন বলো। স্যার শোনা যাচ্ছে? হুম হুম। হ্যালো। আচ্ছা, আমি একটু প্রবলেম হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ, এই জায়গাটা একটু মানে ক্লিয়ার হলে ভালো হতো। আচ্ছা, সম্বন্ধ তৎপুরুষ। স্যার আমি কি উত্তর দেবো? হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা, সম্বন্ধ মানেই হচ্ছে কোনো কিছুর সাথে একটা রিলেশন তৈরি হচ্ছে। একটা পেন আছে, আমি আছি, পেনটার সাথে আমার রিলেশন নেই। রিলেশনটা তখন হবে যখন আমি বলবো আমার পেন। তাহলে এখানে রিলেশনটা তৈরি করলো কে? র। এবার যদি বলি একটা বাড়ি আছে, রাম আছে, রিলেশন নেই দুজনার মধ্যে। যদি বলি রামের বাড়ি, তাহলে র বা এর থাকলে সেটাই কিন্তু সম্বন্ধ বোঝায়। আমরা কারকের ক্ষেত্রে এইভাবে দেখেছি বিশ্লেষণ। তাহলে সম্বন্ধ তৎপুরুষে সাধারণত উভয় পদের মধ্যে সম্বন্ধ তৈরি হয় র বা এর দ্বারা। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। বেশ, নেক্সট প্রিয়াঙ্কা শিকারি দাস। হ্যাঁ স্যার, আজকের ক্লাসটা করে স্যার আমার ভীষণই ভালো লেগেছে। আর আপনি যে যে টপিকগুলো স্যার বুঝিয়েছেন সবগুলোই বুঝতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। শুধু মাঝখানে নেটের একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য কর্মধারার সমাজটা আমি মানে স্লাইডটা শুনতেও পাইনি এবং দেখতেও পাইনি। সেই জন্য স্যার আপনি সাধারণ কর্মধারার সমাজটা একটু আগে বুঝিয়ে দিয়েছেন। যদি মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক এই চারটে অংশ আরেকবার বুঝিয়ে দেন তাহলে স্যার ভালো হয়। স্যার আপনি বলতে পারেন। আচ্ছা, মধ্য পদলোপে আমি স্যারকে বলবো একটুখানি স্লাইডটা শো করতে। স্লাইড নাম্বারটা আমি বলে দিচ্ছি, স্লাইড নাম্বার 5। স্যার আমরা 5ই আছি বোধহয়। আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা। এখানে আছে। তা মধ্য পদলোপী যেটা, সেটা হচ্ছে
নামের মধ্যেই বলে দিচ্ছে মাঝখানের পদটা লোপ পাবে। এই যে পল মিশ্রিত অন্ন পলান্ন, দেখো মাঝখানের যে ব্যাসবাক্যের শব্দ মিশ্রিত সেটা কিন্তু সমাসবদ্ধ পদে নেই। মাঝখানের পদ লোপ পেলে সেটাই হলো কর্মধারায় সমাস। কি কর্মধারায়? না মধ্যপদলোপী কর্মধারায়। এবার আসি উপমান আর উপমেয়। এটা বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা স্যারকে আমি একটু বলে দেবো, যে 6 নাম্বার যে পরবর্তী যে স্ক্রিনটা আছে সেটা একটু শো করতে, 6 নাম্বার পরবর্তী। কারণ উপমিত বা উপমেয় বুঝতে গেলে আমাদের উপমান পদ বা উপমেয় পদ এইগুলো একটু বুঝতে হবে। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ উপমান পদে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান পদ, আর যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয় পদ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখো, আচ্ছা এবার দেখো ব্যাপারটা বলি। তুষারের ন্যায় শীতল, তুষার শীতল, এখানে কার সাথে তুলনা করা হচ্ছে? তুষারের সাথে তুলনা করা হচ্ছে, বরফের সাথে। যে কেমন শীতল? না বরফের মতো শীতল। তাহলে যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান পদ, এখানে তুষার উপমান পদ। এবার উপমেয় পদটা কি? যাকে তুলনা করা হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, পুরুষ সিংহের ন্যায়। তাহলে এখানে কাকে তুলনা করা হচ্ছে সিংহের সাথে? পুরুষকে। এটাই কিন্তু হচ্ছে আমাদের উপমেয় পদ। এবার আমরা যদি 5 নম্বর স্লাইডে যাই, স্যারকে বলবো 5 নম্বর যে স্লাইড, আমরা আগের যে স্লাইড সেটা একটু শেয়ার করে দিতে কাইন্ডলি। দেখতে পাচ্ছ উপমান কর্মধারা এবং উপমিত? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখো বলছি উপমান কর্মধারায়তে যে কর্মধারায় সমাসে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়। এখানে আমি বলে দিয়েছি উপমান পদ হচ্ছে তুষার, আর সাধারণ ধর্ম কি? বরফের সাধারণ ধর্ম কি? শীতলতা, ঠান্ডা। তাহলে উপমান পদের সাথে সাধারণ ধর্মের সমাস হলো তুষার শীতল, তাই এটা উপমান কর্মধারায়। আর উপমিত কি? যেখানে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হচ্ছে, যে পুরুষ সিংহের ন্যায়। পুরুষটা কি? পুরুষ হচ্ছে উপমেয় পদ, আর সিংহ হচ্ছে উপমান পদ। এখানে কোনো সাধারণ ধর্ম আছে? না, কোনো সাধারণ ধর্ম নেই। হ্যাঁ বুঝতে পারছি যে দুজনার তেজকে বোঝানো হচ্ছে, সিংহের মতো তেজ যেন পুরুষের, কিন্তু আমি বুঝতে পারছি কিন্তু এখানে তো লেখা নেই, অর্থাৎ উল্লেখ নেই। তাই এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, শুধুমাত্র উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এবার যদি আসি রূপক। অর্থাৎ একরূপতা। এই যে মন রূপ মাঝি, মনোমাঝি। মাঝি যেভাবে ভেসে বেড়ায়, মনও সেইভাবে ভেসে বেড়ায় এক জায়গা থেকে এক জায়গায়। আমি চোখ বন্ধ করে ভাবতে পারি যে আমি দূরের হয়তো কোথাও পৌঁছে গেছি, ঠিক মাঝি যেরকম আস্তে আস্তে জলের মধ্যে ভেসে যায়। এবং রূপক কর্মধারায় আমরা এই রূপ শব্দটি কিন্তু আমরা পাই। তাহলে এটাই হলো রূপক কর্মধারায় সমাস। বোঝা গেছে না? যায় হ্যাঁ স্যার, চারটে। বলছিলাম যে রূপক বললে কি স্যার মানে কল্পনার মতো একটা ব্যাপার হচ্ছে না স্যার? মানে কোনো কিছু আমরা একটার সাথে একটা হ্যাঁ হ্যাঁ বাস্তব না সেটা, তবুও আমরা সেটার সাথে সেটা রিলেট করছি। হ্যাঁ, কোনো কিছুর সাথে আর কি এমন ভাবে কল্পনা করছি যেন দুটো একই হয়ে যাচ্ছে। তাই হ্যাঁ স্যার, এখানে যেমন কল্পনা চাঁদের যখন সাথে আসছে, তার মুখের তুলনা করা হয়, মানে তুলনা বোঝাবে। না সেটা, না সেটা দেখতে হবে ন্যায় বা মত আছে কিনা। যদি ন্যায় বা মত থাকে তাহলে কিন্তু সেটা আবার মধ্যপদলোপী হয়ে যাবে। এখানে দুটোকেই মত নয়, দুটোকেই এক কল্পনা করবে। ঠিক আছে, কারো মত নয়, পুরোপুরি এক কল্পনা করবে। যদি এক কল্পনা না করে তাহলে সেটা অন্য কর্মধারার ভাগের মধ্যে চলে যাবে। আর রূপক কর্মধারায় দুটোকেই এক কল্পনা করবে। ও মানে একই ধরনের। একই বলেই তো দিচ্ছে সংজ্ঞায়, দেখো উপমেয় পদ এবং উপমান পদের মধ্যে অভেদ। অভেদ মানে কি? যার মধ্যে কোনো ভেদ নেই, পার্থক্য নেই। অর্থাৎ ব্র্যাকেটে লেখা আছে দেখো একরূপতা, অর্থাৎ দুটোই এক। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্মৃতি দাস। স্মৃতি দাস। হ্যালো স্যার। বলো বলো। স্যার হ্যাঁ। বলছি যে এই বহুব্রীহি সমাজটা, যেটাতে আমার সংজ্ঞায় আমরা যেটা পেলাম যে সমস্যমান পদগুলির কোনোটাই অর্থ না বুঝিয়ে অন্য একটি অর্থ বা ব্যক্তি বা বস্তুকে বোঝায়।
তো সেটা এই ব্যাখ্যাটা ওই নং বহুব্রীহির ক্ষেত্রে কি করে মানে ব্যাখ্যায়িত হয় এই সংজ্ঞাটা আর কি, এটা মানে একটু ইয়ে হচ্ছে। আচ্ছা, আমি একটুখানি বলে দিই, তাহলে আর ব্যাপারটা আশা করি আর সেইটা থাকবে না। দেখো, নঙর্থক বহুব্রীহি যখন আমরা ব্যবহার করছি, এই যে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মূল যে বৈশিষ্ট্যটা সেটার উপর নজর করতে হবে। এখানে কিন্তু যে নঙর্থক শব্দ, আমরা যদি সংজ্ঞাটা দেখি, স্যারকে বলবো যে 6 নম্বর যে স্লাইডটা আছে সেটা শেয়ার করতে। 6 নম্বর স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, বলেই দিচ্ছে এখানে পূর্ববর্তী নঙর্থক শব্দ থাকবে। এখানে কিন্তু বহুব্রীহির ভাগের মধ্যে রয়েছে, কিন্তু নঙর্থক বহুব্রীহিটা কিন্তু এখানে অন্য অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এখানে না অর্থে, অর্থাৎ পূর্বপদ এখানে না থাকবে। কিন্তু যখন আমরা বহুব্রীহি সমাস পড়ছি, সাধারণ বহুব্রীহি, সেক্ষেত্রে কিন্তু কোনোটির অর্থ না বুঝিয়ে কিন্তু অন্য ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দেখো, নাই হায়া যার বেহায়া, আমি যদি খুব সূক্ষ্ম বিশ্লেষণ করি তাহলে কিন্তু এখানেও এই বৈশিষ্ট্যটা প্রচ্ছন্নভাবে রয়েছে, দেখতে পাবো। কিভাবে? হায়া মানে লজ্জা, বেহায়া, বেহায়া কি লজ্জাকে বোঝাচ্ছে বা লজ্জার সাথে ওরিয়েন্টেড কোনো কিছুকে বোঝাচ্ছে, না একটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে? এই প্রশ্নটার উত্তর দাও, তাহলে দেখো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হ্যাঁ স্যার, ব্যক্তিকে বোঝাচ্ছে। বোঝা গেল? তোমার প্রশ্নের উত্তর পেয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আরেকটা দেখো, নাই বোধ যার, বোধ মানে জ্ঞান, নির্বোধের মধ্যে জ্ঞান অর্থ কোথাও বোঝাচ্ছে না একটা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে? ব্যক্তিকে বোঝাচ্ছে। তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, বেশ, নেক্সট তনিমা মুখার্জি। তনিমা। স্যার ওই ঋণ গ্রহীতা সমাজটা ওটা উপপদ তৎপুরুষ না সম্বন্ধ তৎপুরুষ হবে, ওই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। ওটা ওটা সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে, কারণ সম্বন্ধ তৎপুরুষে আমি বলেই দিয়েছি উপপদ তৎপুরুষ সমাসে যে বা যিনি থাকবে, আর সম্বন্ধের ক্ষেত্রে যেহেতু সম্বন্ধ স্থাপন হচ্ছে তাই র বা এর থাকবে। ঋণের গ্রহিতা, ঋণ গ্রহিতা, গ্রহিতা তো যে কোনো গ্রহিতা হতে পারে, কেউ উপহার গ্রহিতা, কেউ দান সামগ্রী গ্রহিতা, তাহলে গ্রহিতা অর্থটা কিন্তু স্বাধীনভাবে প্রকাশ হতে পারছে। উপপদ তৎপুরুষ সমাস সেক্ষেত্রেই হবে যে বা যিনি থাকবে। এখানে কিন্তু গ্রহিতা যে শব্দটা সেটা কিন্তু স্বাধীনভাবে প্রকাশ হতে পারে, অন্য কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। উপহার গ্রহিতা, দান সামগ্রী গ্রহিতা, রক্ত গ্রহিতা, যে কোনো কিছু গ্রহণ করলেই গ্রহিতা। কিন্তু ঋণ গ্রহিতা তখনই হবে যখন ঋণের গ্রহিতা, অর্থাৎ ঋণের সাথে গ্রহিতার একটা সম্বন্ধ স্থাপন হচ্ছে, এবং সেটা স্থাপন করছে র, কিছু কিছু ক্ষেত্রে এরও হতে পারে, ঋণের এর। বোঝাতে পারলাম না পারলাম না? স্যার বলছি, ঋণ গ্রহণ করেন যিনি, এরকম ভাবে ভাগলে হবে না? না, এটা হবে না এই কারণে, হ্যাঁ আমি বলছি, উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সাধারণত যে পরপদটা থাকে সেটা স্বাধীনভাবে সেভাবে প্রকাশ হয় না। কিন্তু গ্রহিতা, গ্রহিতা কিন্তু এই যে যেটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, গ্রহিতা কিন্তু সাধারণভাবে স্বাধীনভাবে প্রকাশ হতে পারে। গ্রহিতা, উপহার গ্রহিতা, তাহলে উপহারের সাথে স্বাধীনভাবে প্রকাশ হতে পারে। রক্ত গ্রহিতা, রক্তের সাথে স্বাধীনভাবে প্রকাশ হতে পারে। দান সামগ্রী গ্রহিতা, দান সামগ্রী শব্দটার সাথে স্বাধীনভাবে প্রকাশ হতে পারছে। তাহলে ঋণের সাথে কিন্তু এর সেরকম সম্বন্ধ নেই যে গ্রহিতা শব্দটা ব্যবহার করতে গেলে আমাকে ঋণ শব্দটা ব্যবহার করতেই হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তাই যখনই এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না, তখনই কিন্তু উপপদ তৎপুরুষ সমাস না হয়ে সম্বন্ধ তৎপুরুষ সমাস হয়। এগুলো কিন্তু একটু ডিটেল সূক্ষ্ম আলোচনা করেছি বলেই তোমাদেরকে এটা জানানো হয়েছে। এবং সম্বন্ধ তৎপুরুষ সমাস চেনবার উপায় হচ্ছে র বা এর থাকবে। দেখো, আরো যদি আমি ডিটেলে যাই, ঋণের সাথে গ্রহিতার এই দুইয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করছে কে? র বা এর। এখনো যদি কনফিউশন থাকে বলতে পারো। না স্যার, পেরেছি বুঝতে। ওকে, আচ্ছা, নেক্সট সৌমেন হেমব্রম। সৌমেন, এটাই স্যার লাস্ট কোশ্চেন। সৌমেন। সৌমেন,
স্যার আপনি কি সৌমেনের প্রশ্ন শুনতে পেলেন? না না, ওর ইয়েটা খুব ডিস্টার্ব করছিল কানেকশনটা। সৌমেন একটুখানি প্রশ্নটা করো, না হলে একটু লিখে পাঠিও। আমি একটু সকলকে অনুরোধ করব আজকের ক্লাসের একটা ফিডব্যাক দেওয়ার জন্য, কেমন লাগছে আমাদের ক্লাস একটু অবশ্যই আপনারা কমেন্টে। স্যার তার আগে একটা প্রশ্ন আছে স্যার। স্যার বলছিলাম যে আজকে যে ক্লাসটা স্যার হলো, এটার কি রেকর্ডিং পেয়ে যাবো তো স্যার, আর এই নোটস পিডিএফটা স্যার? যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তারা সব পেয়ে যাবে এটা, কারণ অ্যাপের মধ্যেই এটার নোটসটা এবং মানে রেকর্ডিংটা দেওয়া হবে, ইউটিউবে দেওয়া হবে না। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আজকে একটা বিষয়ে একটু প্রশ্ন ছিল স্যার, বলছিলাম যে কি এই পরীক্ষাটি পিএসসির কি এমসিকিউ বেসড হবে না রিটেন লিখতে হয়? পিএসসির এমসিকিউ হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বেশ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আরো একবার জানিয়ে রাখি, আমরা আগামী 22 তারিখ থেকে পিএসসির আরো একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে। এরকমই ধরে ধরে পুরো ক্লাস তোমরা যদি নিয়মিত করতে চাও তাহলে বিএসএসিআই তোমার ভরসার জায়গা হতে পারে, তোমার সাফল্য এনে দিতে পারে তোমাকে। শুধু একটাই কথা, বিশ্বাস রেখে, নিজের ওপরে বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি পড়তে পারো, আমাদের দেখানো পথে চলতে পারো, সাফল্য আসবেই, সাফল্য আসবেই, সাফল্য আসবেই। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, ধন্যবাদ। থ্যাংক ইউ সকলকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট সকলকে।